তো বাবল চার্টের ডিফারেন্ট কনসেপ্ট, এক্সাম্পল, তার সাথে কমপ্লেক্সিটি সব কিছুই আমরা দেখেছি বাবল চার্টের রেসপেক্টে। তো তারপর থেকে শর্টিংটা কন্টিনিউ করব। আজকে বেসিক্যালি আমরা যে টু টাইপের শর্টিং দেখবো আজকে, বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট সেই শর্টিংগুলো বা তার কনসেপ্টগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতেও আসে। দ্যাট ইজ আ ইনসারশন শর্ট অ্যান্ড সিলেকশন শর্ট। তো ইনসারশন শর্ট আর সিলেকশন শর্টে যাওয়ার আগে আমি ফার্স্ট একটা কনসেপ্ট একটু ক্লারিফাই করে দেন আমরা ইনসারশন শর্ট বা সিলেকশন শর্টে আসবো। তো শর্টিংয়ের তো বেসিক ক্যাটাগরি আমরা সবাই দেখেছি, যে শর্টিংকে ডিফারেন্ট টাইপে ক্লাসিফাই করা হয়। আমরা ডিফারেন্ট শর্টিং অ্যালগোরিদমের নামও পড়েছি, তো সেগুলো আমরা দেখেছি অলরেডি। তো আজকে আমি শর্টিংটাকে একটা অন্য রেসপেক্টে আমি ডিফারেন্সিয়েট করছি, ক্লাসিফাই করছি। যে শর্টিং যখন পারফর্ম করা হয় তখন সেখানে আমার কিছু লিস্ট অফ নাম্বারসের প্রয়োজন পড়ে, বা লিস্ট অফ ডেটা বা লিস্ট অফ আইটেমসের আমার দরকার পড়ে, যার উপরে আমরা বেসিক্যালি শর্টিংটাকে বা শর্টিং অপারেশনসটাকে আমরা অ্যাপ্লাই করতে চাইছি। তো আমার যে লিস্ট অফ আইটেম বা লিস্ট অফ ডেটা বা লিস্ট অফ এলিমেন্ট যার উপরে শর্টিংটাকে পারফর্ম করতে চাই না কেন, তো সেই ডেটাগুলো আমার কোথায় থাকবে, কোথায় থেকে তার উপরে আমরা শর্টিংটাকে অ্যাপ্লাই করতে পারবো। তো যদি আমি লিস্ট অফ ডেটাকে যদি আমরা প্রাইমারি মেমোরিতে যদি আমরা স্টোর করে শর্টিং প্রসেসটাকে আমরা পারফর্ম করতে পারি, তখন সেই টাইপের যে শর্টিং তাকে বেসিক্যালি বলা হয় ইন্টারনাল শর্টিং। তাহলে ইন্টারনাল শর্টিংয়ের ক্ষেত্রে আমার যে ইনপুট ডেটাগুলো আছে বা আমার যে লিস্ট অফ আইটেমগুলো আছে, সেই আইটেমগুলোকে যদি আমি মেন মেমোরিতে রেখে যদি আমরা শর্টিংটাকে পারফর্ম করতে পারি, তখন সেই টাইপের শর্টিংকে আমরা বলবো ইন্টারনাল শর্টিং। তাহলে ইন্টারনাল শর্টিংয়ের ক্ষেত্রে আমার যে মেমোরিটার ইনভলভমেন্ট রয়েছে, দ্যাট ইজ আ মেন মেমোরি অর প্রাইমারি মেমোরি। ওকে, তাহলে ইন্টারনাল শর্টিং অ্যাকচুয়ালি কী জিনিস সেটা আমরা দেখলাম। এবার আমরা কিছু ডেটাকে প্রাইমারি মেমোরিতে রেখে আমরা শর্টিং অপারেশনসটাকে পারফর্ম করছি। আমরা সবাই জানি যে প্রাইমারি মেমোরি বা র্যাম হচ্ছে খুব ফাস্টার, আমার হার্ড ডিস্কের থেকে তো অ্যাটলিস্ট ফাস্টার। তাহলে সেক্ষেত্রে যদি আমি প্রাইমারি মেমোরিতে ডেটাগুলোকে রেখে যদি আমরা শর্টিং করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার শর্টিংয়ের যে এফিসিয়েন্সি অর্থাৎ শর্টিংয়ের যে স্পিড, সেই এফিসিয়েন্সিটা আমরা অনেক ভালো অ্যাচিভ করতে পারবো যদি আমরা ইন্টারনাল শর্টিং করি। আবার অপরদিকে আমার যে ইনপুট ডেটাগুলো আছে যার উপরে আমরা শর্টিংটাকে আমরা অ্যাপ্লাই করতে চাইছি, হয়তো আমার হিউজ অ্যামাউন্ট অফ ডেটা আছে। এবার সেই হিউজ অ্যামাউন্ট অফ ডেটাকে যদি আমি প্রাইমারি মেমোরির মধ্যে স্টোর করি, তাহলে আমার তো প্রাইমারি মেমোরিটা তো ফুল হয়ে যাবে। তাহলে সেখানে আমি আর অন্য কোনো প্রোগ্রামকে আমি এক্সিকিউট করতে পারবো না সেই প্রাইমারি মেমোরিতে রেখে। তখন আমরা কি ঠিক করছি যে আমার এত পরিমাণ ডেটা আছে, সেই ডেটাগুলোকে আমি হয়তো মেমোরিতে রাখতেই পারছি না প্রাইমারি মেমোরিতে। তখন সেই ডেটাগুলোকে আমার স্টোর করবার প্রয়োজন পড়ছে কোথায়, না ডিস্কের মধ্যে, বা হয়তো সেটা আমার কোনো হার্ড ডিস্ক হতে পারে, সেটা কোনো ফ্লপি ডিস্ক হতে পারে, বা সেটা এনি আদার স্টোরেজ ডিভাইস হতে পারে। তখন সেই টাইপের যে শর্টিং, সেই শর্টিংটাকে আমরা বলবো এক্সটার্নাল শর্টিং। কারণ আমরা সবাই জানি যে হার্ড ডিস্ক বা ফ্লপি ডিস্ক বা আদার স্টোরেজ ডিভাইস যেমন পেন ড্রাইভ, এগুলোকে বলা হয় এক্সটার্নাল স্টোরেজ। তাহলে এক্সটার্নাল স্টোরেজের মধ্যে কোনো ডেটাকে রেখে যখন আমরা শর্টিংটাকে পারফর্ম করতে যাব, তখন সেই টাইপের শর্টিংয়ের নাম হচ্ছে এক্সটার্নাল শর্টিং। আর যদি আমি প্রাইমারি মেমোরি বা মেন মেমোরির মধ্যে যদি আমরা ডেটাগুলোকে রেখে যদি আমরা শর্টিংটা পারফর্ম করতে পারি, তখন সেই টাইপের শর্টিংটাকে আমরা বলছি ইন্টারনাল শর্টিং। তাহলে আমরা এখান থেকে স্পষ্টত বুঝতে পারলাম যে ইন্টারনাল শর্টিংয়ের ক্ষেত্রে আমার মেন মেমোরি ইনভলভমেন্ট আছে, আর এক্সটার্নাল শর্টিংয়ের ক্ষেত্রে আমার হার্ড ডিস্ক বা ফ্লপি ডিস্ক বা এনি আদার স্টোরেজ ডিভাইসের ইনভলভমেন্ট আছে। আর আমরা স্মল অ্যামাউন্ট অফ ডেটা নিয়ে যখন শর্টিং অপারেশনস পারফর্ম করব, তখন কিন্তু আমাকে ভাবতে হবে ইন্টারনাল শর্টিংয়ের কথা, কারণ যেহেতু আমার মেন মেমোরি সাইজটা হচ্ছে লিমিটেড। আবার যখন আমরা বাল্ক অ্যামাউন্ট অফ ডেটা নিয়ে যখন কাজ করার কথা ভাববো বা শর্টিং করার কথা ভাববো, তখন সেক্ষেত্রে আমাকে ইন্টারনাল শর্টিং, যে সমস্ত অ্যালগোরিদম ইন্টারনাল শর্টিং পারফর্ম করে, সেগুলোকে নিয়ে ভাবলে হবে না। আমাকে তখন এমন কিছু অ্যালগোরিদম ভাবতে হবে যে আমি কোন অ্যালগোরিদম দিয়ে আমার লার্জ অ্যামাউন্ট অফ ডেটাকে নিয়ে আমরা হ্যান্ডেল করতে পারি বা শর্টিং করতে পারি।
কারণ তার জন্য আমার ডিস্কের প্রয়োজন, আমাকে অনেক ডেটাকে ডিস্কের মধ্যে রাখতে হবে। তাহলে স্মল অ্যামাউন্ট অফ ডেটাকে নিয়ে কাজ করতে গেলে আমাকে ইন্টারনাল শর্টিংয়ের কথা ভাবতে হবে। আর যখন আমরা লার্জ অ্যামাউন্ট অফ ডেটাকে নিয়ে যখন শর্টিং করার কথা ভাববো, তখন সেখানে আমাকে এমফ্যাসিস করতে হবে আমার এক্সটার্নাল শর্টিংয়ের কনসেপ্ট। অবশ্যই ইন্টারনাল শর্টিং অবশ্যই অনেক বেশি ফাস্টার আমার এক্সটার্নাল শর্টিংয়ের ক্ষেত্রে থেকে, কারণ ইন্টারনাল শর্টিংয়ে আমরা র্যামকে ইউজ করছি, আর এক্সটার্নাল শর্টিংয়ে আমরা হার্ড ডিস্ক বা আদার কোনো স্টোরেজ ডিভাইসকে আমরা ব্যবহার করছি, দ্যাট ইজ দ্য এক্সটার্নাল টু দ্য সিস্টেম। Okay, so that is the basic difference between internal sorting and external sorting. তো কোন কোন শর্টিং অ্যালগোরিদমকে আমরা ইন্টারনাল শর্টিং অ্যালগোরিদম বলতে পারি, তো তার আমি একটা ক্লাসিফিকেশন সেখানে দেখিয়েছি অলরেডি। তো ইন্টারনাল শর্টিংয়ের মধ্যে বেসিক্যালি যে শর্টিং অ্যালগোরিদমগুলো পড়ে, আমরা সেটা আগের দিনেই পড়ে এসেছি, যেমন বাবেল শর্ট, সিলেকশন শর্টটা আমরা আজকে পড়ব, ইনসারশন শর্টকে আমরা পড়ব আজকে, কুইক শর্ট আর হচ্ছে হিপ শর্ট। এই 5টা শর্টিং অ্যালগোরিদমকে আমরা বলতে পারি ইন্টারনাল শর্টিং। তার কারণটা হচ্ছে যে এই সমস্ত শর্টিং অ্যালগোরিদমের উপর কাজ করতে গেলে আমার কোনো অক্সিলারি ডেটা স্ট্রাকচারের প্রয়োজন পড়ে না, বা আমার কোনো এক্সটার্নাল ডিস্কের প্রয়োজন পড়ে না, বা এক্সটার্নাল কোনো স্টোরেজ ডিভাইসের প্রয়োজন পড়ে না, কারণ আমরা এখানে কিন্তু সব স্মল অ্যামাউন্ট অফ ডেটাকে নিয়ে আমরা হ্যান্ডেল করতে পারি। আর এক্সটার্নাল শর্টিংয়ের ক্ষেত্রে আমরা যে অ্যালগোরিদমটাকে ব্যবহার করব, যে অ্যালগোরিদমের থ্রুতে আমরা এক্সটার্নাল শর্টিংটাকে পারফর্ম করতে পারি, তার নাম হচ্ছে মার্জ শর্ট। তো মার্জ শর্ট করতে গেলে আমাকে কিন্তু ডেটা আইটেমগুলোকে আমাকে এক্সটার্নাল কোনো ডিভাইসের মধ্যে রেখে আমাকে সেই অপারেশনসটা পারফর্ম করতে হবে। ওকে, তাহলে কোন টাইপের শর্টিংটা ইন্টারনাল আর কোন 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 শর্টিংগুলো আমার এক্সটার্নাল শর্টিং, তার আমি এখান থেকে একটা ডিফারেন্সিয়েট একটা করতে পারলাম। তো পরীক্ষায় যেটা কোশ্চেন আসে সেটা হচ্ছে যে রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারনাল শর্টিং অ্যান্ড এক্সটার্নাল শর্টিং। তো আমরা আশা করি কনসেপ্টটাকে আমরা গ্র্যাব করতে পেরেছি বা বুঝতে পেরেছি যে আমি কি বলতে চাইলাম, যে হোয়াট ইজ ইন্টারনাল শর্টিং অ্যান্ড হোয়াট ইজ এক্সটার্নাল শর্টিং। ওকে, ক্লিয়ার সবার কাছে? সবার কাছে ক্লিয়ার কনসেপ্টটা? হ্যাঁ স্যার। তাই তো? বাকিটা বুঝতে পেরেছো? বাকিটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো খুব ইন্টারেস্টিং এটা কনসেপ্ট, ইন্টারনাল শর্টিং অ্যান্ড এক্সটার্নাল শর্টিং এর কনসেপ্টটা খুব ইন্টারেস্টিং। তো আমরা এরপরে চলে আসবো ডিরেক্ট যে কনসেপ্টে, সেটা হচ্ছে ইনসারশন শর্ট। ওকে, চলো, এটা আমাদের ফার্স্ট পার্ট ছিল আজকের, এটা দিয়ে ফার্স্ট আমরা শুরু করলাম। আমরা এখন এবার আমরা নেক্সট পয়েন্টে যাব, দ্যাট ইজ আ ইনসারশন শর্ট। ইনসারশন শর্ট পরীক্ষা বেসিক্যালি ইনসারশন শর্ট, সিলেকশন শর্ট, বাবেল শর্ট আর কুইক শর্ট, এই 4টে শর্টের উপরে বেশি কোশ্চেন আসে। ওকে, তো র্যাডিক্স বা হিপ শর্ট এগুলো তো আমরা পড়বো, সবই পড়বো, কিন্তু এই 4টে শর্ট কিন্তু খুব মানে বেশি কোশ্চেন্স আছে কিন্তু এই 4টে শর্টিং অ্যালগোরিদম, শর্টিংয়ের কনসেপ্ট থেকে। তো যাই হোক, তো কী কোশ্চেন্স আসে না আসে সেগুলো তো আমি সব তো পড়ানোর সময় বলি বেসিক্যালি, তাও তো আমি তো সাজেশনস তো দেবই। তো সেখানে কী কী টাইপের কোশ্চেন্স আসে সেগুলো তোমরা, ইভেন ডেটা স্ট্রাকচারে তো কোশ্চেন আমি তো শেয়ার করেছি তোমাদের ক্লাসরুমে বা গ্রুপেও দিয়েছি, প্রিভিয়াস 4 ইয়ার্স 5 ইয়ার্সের কোশ্চেন। তো সেই কোশ্চেন্সগুলো কিন্তু সবাই একটু এখন থেকেই কি আছে কোশ্চেন্সটার মধ্যে, কোন কোন সেগুলো কিন্তু একটু দেখা স্টার্ট করো। ওকে, একটু দেখা স্টার্ট করো, আর আমি যে সাজেশনস দেবো সেখান থেকে 90 থেকে 100% কোশ্চেন কমন আসবে। তো সাজেশনের অপেক্ষা এখন থেকে বসে থেকে লাভ নেই, এখন তো পড়তে তো হবে না, সাজেশনস পাবো তারপরে পড়া শুরু করবো সেরকম ব্যাপারটা কিন্তু নয়। ওকে, চলো, ইনসারশন শর্ট অ্যালগোরিদম যেটা আমরা পড়তে যাচ্ছি, আমরা বেসিক্যালি যেটা পড়বো যে হোয়াট ইজ ইনসারশন শর্ট অ্যান্ড দেয়ার এক্সাম্পল, আর তার সাথে হচ্ছে তার টাইম কমপ্লেক্সিটি। ওকে, আর কিছু ক্যারেক্টারিস্টিক ইনসারশন শর্টের, যেটা আমরা বাবেল শর্টের ক্ষেত্রেও কিছু ক্যারেক্টারিস্টিক আমরা দেখেছি। তো ইনসারশন শর্ট, বেসিক্যালি ইনসারশন শর্টকে আমরা একটা প্রথম তার যে ক্যারেক্টারিস্টিক আমি প্রথমেই বলতে পারি যে ইনসারশন শর্ট হচ্ছে একটা ইন প্লেস সর্টিং অ্যালগোরিদম। ইন প্লেস কথাটা কিন্তু আমরা আগের দিনও বলেছিলাম, ইন প্লেস সর্টিং অ্যালগোরিদম, ইন প্লেস সর্টিং অ্যালগোরিদম। কেন ইন প্লেস সেটা আমরা ইনসারশন শর্ট যখন আমরা এক্সাম্পল দেখব তখন সেখানে আমরা বুঝতে পারবো যে কেন এটাকে ইন প্লেস সর্টিং অ্যালগোরিদম বলা হয়। ওকে, নাম্বার 2, সেকেন্ড হচ্ছে যে আমার
ইনসারশন শর্ট তো একটা ওয়ান টাইপ অফ ইন্টারনাল শর্টিং বা ইন্টারনাল শর্টিং অ্যালগোরিদম, তাই না? তাহলে তার জন্য আমার কোনো অক্সিলারি ডেটা স্ট্রাকচারের কোনো প্রয়োজন লাগছে না যখন শর্টিং যখন অপারেশনসটা হচ্ছে। ওকে, তাহলে আমার ইনসারশন শর্ট অ্যাকচুয়ালি কোনো অক্সিলারি ডেটা স্ট্রাকচারকে ইউজ করে না। তা ইট ইউজেস নো অক্সিলারি ডেটা স্ট্রাকচার, নো অক্সিলারি, অক্সিলারি স্পেলিংটা ভুল লিখলাম, আবার লিখি, নো অক্সিলারি ডেটা স্ট্রাকচার। ওকে, আর এই শর্টিং অ্যালগোরিদমটা বেসিক্যালি অনেকটা সিমিলার, ইনসারশন শর্টটা অনেকটা সিমিলার, যে আমরা যখন অনেকে হয়তো আমরা কার্ড খেলি, তাই না, তাস খেলি অনেকে। সো এই যে প্লেইং কার্ডস, তো প্লেইং কার্ডের সময় আমরা বেসিক্যালি যখন আমার কাছে হয়তো 13 নাম্বার অফ যখন কার্ড আসলো, আমরা চারজন মিলে হয়তো খেলছি, তো 13 × 4 মানে তোমার 52 নাম্বার অফ কার্ড চলে এসছে, প্রত্যেকের হাতে 13 নাম্বার অফ করে কার্ড আছে। তো সেখানে আমরা কার্ডগুলোকে ফার্স্টে একটু শর্টিং করে নিই, তাই না? যে ফার্স্টে আমাদের এ থাকে, তারপরে হয়তো কিং থাকে, তারপরে জে থাকে, বা কুইন থাকে, তারপরে জে থাকে, তারপরে 10 9 এইভাবে আমরা শর্ট করে নিই। এটা আমাদের ডিসেন্ডিং অর্ডারের শর্টিং। আমরা আবার এইভাবে শর্টিং করতে পারি যে 2 3 4 5 করে শর্টিং করতে পারি। তাহলে বেসিক্যালি ইনসারশন শর্টটা যে ওয়েটা ফলো করে, সেই ওয়েটা অনেকটা, যে আমরা যখন যখন কোনো কার্ডকে আমরা প্লে করি বা প্লেইং কার্ড যখন আমরা খেলি, তখন তাকে দেখে বেসিক্যালি ইন্সপায়ার হয়েছে ইনসারশন শর্ট, তার ওয়েটা বেসিক্যালি তাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে। তো আমরা এখানে এটাকে এভাবে লিখতে পারি যে ইট ইজ ইন্সপায়ার্ড ফ্রম দ্য ওয়ে ইন হুইচ উই শর্ট প্লেইং কার্ডস, ওই শর্টিং না লিখে ওই শর্ট প্লেইং কার্ডকে আমরা যেভাবে শর্ট করি, তো তার যে ওয়েটা সেটাকে অনেকটা ফলো করে ইনসারশন শর্ট। ওকে, তো দ্যাট ইজ আ ইনসারশন শর্ট। এটা একটা ইন্টারনাল শর্টিং অ্যালগোরিদমের একটা এক্সাম্পল বলতে পারি আমরা। ইট ইজ আ টাইপ অফ ইন্টারনাল শর্টিং, দ্যাট ইজ আ ইনসারশন শর্ট। ওকে, তো চারটে ক্যারেক্টারিস্টিক পড়লাম আমরা ইনসারশন শর্টের ক্ষেত্রে। এবার আমরা দেখব যে হাউ ইনসারশন শর্ট ওয়ার্কস। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ ইনসারশন শর্ট অ্যান্ড হাউ ইনসারশন শর্ট ওয়ার্কস, এক্সপ্লেন উইথ এক্সাম্পল। ওকে, আমাকে তখন একটা এক্সাম্পল কনসিডার করতে হবে, এক্সাম্পলের রেসপেক্টে ইনসারশন শর্ট কীভাবে কাজ করছে আমাকে দেখাতে হবে বা বলতে হবে। তো আমি দুরকমভাবে ইনসারশন শর্টের কনসেপ্ট আমি দেখাবো, এক্সাম্পলটা দেখাবো। তোমাদের যেটা খুব মনে হবে ভালো বা যেটা মনে হবে সহজ, তোমরা সেটাই ফলো করবে। তো দুটোর প্রসিডিওরটা কিন্তু সেম, কিন্তু আমি ডিফারেন্ট ওয়েতে দেখাবো। ওকে, আমরা এবার চলে আসছি যে হাউ ইনসারশন শর্ট ওয়ার্কস, সেই কনসেপ্টটা আমরা একটু দেখব। ওকে, মানে আমরা বেসিক্যালি এখানে কিন্তু একটা এক্সাম্পল দেখার কথা। আমরা এখানে আমি এক্সাম্পল দিয়ে দেখাবো, তারপরে একটা এক্সাম্পল দেবো। আমরা এখানে এক্সাম্পলটা কীভাবে সলভ করবো তার ওয়েটা বলবো, কীভাবে কাজ করে, তারপরে এক্সাম্পলটা দেখাবো। তো বেসিক্যালি ওয়েটা আমি এক্সাম্পলের থ্রু দিয়ে দেখাবো যে হাউ ইনসারশন শর্ট ওয়ার্কস। তো আমরা স্যার 3 নাম্বার আর 4 নাম্বার পয়েন্টটা একবার দেখাবেন, আর 3 নাম্বারটা কি লিখেছেন বুঝতে পারছেন, একটু বলে দেবেন? ইট ইজ ইন্সপায়ার্ড ফ্রম দ্য ওয়ে ইন হুইচ উই শর্টিং প্লেইং কার্ডস। ওকে, ওকে স্যার। তো হ্যাঁ স্যার। সব থেকে ভালো আমার যে বোর্ড ওয়ার্কটা, সেই বোর্ড ওয়ার্কটা অলরেডি কিন্তু আমি আমার নোটসের মধ্যে কিন্তু সেম বোর্ড ওয়ার্ক থাকে। ঠিক আছে, আমি অলরেডি এটা কিন্তু নোটস দিয়েছি শর্টিং সার্চিংয়ের। ওকে, একটু ফলো করবে, তাহলে আমার এই বোর্ড ওয়ার্কটা তোমাদের আর দরকার লাগবে না। ওকে, আচ্ছা অলরেডি ঠিক সেম আছে নোট স্যার। দেওয়া আছে, হ্যাঁ সেম নোট আছে। তো আমরা এখন দেখব যে ইনসারশন শর্ট কীভাবে কাজ করে। না, আমি এখানে কিছু এলিমেন্টকে কনসিডার করছি, যে এলিমেন্টগুলোকে হয়তো আমরা অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করব by using the method insertion sort. ওকে, সো আমি ফার্স্টে কনসিডার করলাম যে কনসিডার দ্য ফলোয়িং এলিমেন্টস।
consider the following elements are to be sorted in ascending order. আর টু বি শর্টেড ইন অ্যাসেন্ডিং অর্ডার। আমার এলিমেন্টগুলো এখানে বলে দেওয়া আছে যে 6, 2, 11, 7 আর হচ্ছে 5। পরীক্ষায় যখন কোনো শর্টিংয়ের যখন এক্সাম্পল দিতে বলবে তখন সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবে যে ওই 5 থেকে 6টা এলিমেন্টকে নিয়ে দেখানোর, একদম বেশি এলিমেন্ট দিয়ে এক্সাম্পল দেখানোর চেষ্টা করবে না, যে তাতে তোমারই বেশি সময় লাগবে। প্রসেসটা তো আমি 5টা এলিমেন্টের মধ্যে তো তোমার দেখাতে পারি, আবার 10টা এলিমেন্ট দিয়েও দেখাতে পারি, সেম প্রসেস। তো আমরা সবসময় কিন্তু স্মল সেট অফ ডেটাকে নিয়ে কাজ করব, ওকে, যেখানে 5টা কি 6টা ডেটা আছে, তার বেশি নয় কিন্তু। এবার আমরা দেখব যে ইনসারশন শর্টটা কিভাবে কাজ করছে। সো ইনসারশন শর্ট ওয়ার্কস অ্যাজ কিভাবে কাজ করছে আমরা এবার দেখব ইনসারশন শর্টটা কিভাবে কাজ করছে। ওকে, তো প্রথমে কি হয় না, ফার্স্টলি আমি কিন্তু এখানে মেথডটা বলছি এক্সাম্পলের থ্রু দিয়ে, তারপরে আমরা ডিরেক্ট এক্সাম্পল যখন দেখাবো তখন আমি কিন্তু আর এই লিখে মেথডটা বলবো না, আমি জাস্ট এই মেথডটাকে ওখানে ফলো করব। ওকে, তাহলে আমরা যেহেতু এখানে ইনসারশন শর্ট ওয়ার্কটা বলছি, আমরা ওয়ার্কস কীভাবে করে তার জন্য আমি একটু লিখে এখানে দেখাচ্ছি, জিনিসটা বুঝতে আমাদের সুবিধা হবে। তো আমরা দেখো প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে যে আমার তো ইনসারশন শর্টের যে এলিমেন্টগুলো দেওয়া আছে, এটা এই 6টা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, 2টা হচ্ছে সেকেন্ড এলিমেন্ট, 11টা থার্ড এলিমেন্ট, 7টা হচ্ছে ফোর্থ এলিমেন্ট আর 5টা হচ্ছে ফিফথ এলিমেন্ট। তাহলে আমি এখন প্রথমেই ফার্স্টলি আমি সিলেক্ট করব সেকেন্ড এলিমেন্টটাকে, সিলেক্ট দ্য সেকেন্ড এলিমেন্ট। ফার্স্টলি আমি সিলেক্ট করছি কোনটাকে, সেকেন্ড এলিমেন্টটাকে সিলেক্ট করছি। আমার সেকেন্ড এলিমেন্ট কোনটা, কত না, সেটা হচ্ছে 2টাকে ফার্স্ট আমরা সিলেক্ট করলাম। তারপর আমি এবার চেক করব যে আমার 2 এর আগে যা কিছু এলিমেন্ট আছে, দেখো 2 এর আগে তোমার কে আছে, 6 আছে। তাহলে আমি এখন এই 2কে আমি এখন কম্পেয়ার করব 6-এর সাথে, যে এই 2 এর থেকে কোনো ছোট এলিমেন্ট আমার 2 এর বাঁ দিকে আছে কিনা। ওকে, তাহলে সেকেন্ড প্রসিডিওরটা আমার ফার্স্টলি আমি প্রথমে সিলেক্ট করলাম সেকেন্ড এলিমেন্টটাকে অর্থাৎ 2। আমি এখন 2টার লেফট হ্যান্ড সাইডে চেক করে দেখব যে 2 এর থেকে কোনো ছোট এলিমেন্ট আছে কিনা 2 এর বাঁ দিকে। তো দেখতে পাচ্ছি যে 2 এর বাঁ দিকে কোনো ছোট এলিমেন্ট নেই, অর্থাৎ 2 এর বাঁ দিকে তোমার 6 আছে। ঠিক আছে, আমার 6 আছে। তো সিন্স 2 less than 6, so it shifts 6 toward right and place 2 before it। কি লিখলাম সেটা বোঝা গেল? প্লেস 2 বিফোর ইট, মানে আমি দেখছি যে 2 এর বাঁ দিকে কোনো ছোট এলিমেন্ট আছে কি না। দেখলাম যে 2 এর বাঁ দিকে আমার কোনো ছোট এলিমেন্ট নেই। তো যেহেতু 2টা 6-এর থেকে ছোট আর আমরা এখানে অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করতে চাইছি, অতএব 2টা নিশ্চয়ই প্লেসটা 6-এর জায়গাতে হওয়া উচিত। কারণ যেহেতু আমি এখন বাঁ দিকে আমার একটাই এলিমেন্ট আছে 6, আর আমি 2 থেকে স্টার্ট করেছি আমার প্রসেসটাকে সেকেন্ড যেহেতু তোমার 2টা 6-এর থেকে ছোট, তার জন্য আমি এখন কি করছি না, ইট শিফট 6 টুয়ার্ড রাইট অ্যান্ড প্লেস 2 বিফোর ইট। আমি 6টাকে রাইটে শিফট করে দিচ্ছি আর 2টাকে আমি 6 জায়গাতে প্লেস করে দিচ্ছি। তাহলে আমার এখন রেজাল্টিং লিস্টটা কি হয়ে গেল, তো আমার এখন লিস্টটা হয়ে গেল, লিস্ট ইজ, দেখো 2টা ফার্স্টে চলে আসলো আর 6টা তার পরে চলে গেল, আর তারপরে বাকি আমার 11, 7, 5 যেমন ছিল তেমন রয়ে গেল। ওকে, তাহলে আমরা এখন রেজাল্টিং যে লিস্টটা পেলাম সেটা হচ্ছে কিন্তু 2, 6, 11, 7 আর 5 ফার্স্ট কাজটা করার পর। ওকে, তাহলে স্টেপ নাম্বার 1টা বোঝা গেছে কি করলাম স্টেপ নাম্বার 1-এ। আর সাপোজ ধরে নাও যদি আমার এখানে 2 না থেকে যদি তোমার এখানে 10 থাকতো, তো যেহেতু তোমার 10টা গ্রেটার দেন 6, তাহলে আমি কিন্তু তোমার 6টাকার রাইটে আমি শিফট করতাম না,
তখন কিন্তু তোমার 10 কিন্তু তোমার এখানেই থেকে যেত, 6-এর পরে তখন কিন্তু 10ই থাকতো। তো যেহেতু আমার 2টা 6-এর থেকে ছোট বলে আমি 2টাকে জাস্ট বাঁ দিকে নিয়ে আসলাম, আর 6টাকে আমি রাইটে এক ঘর শিফট করিয়ে দিলাম। তাহলে এখন 2-এর জায়গাতে তোমার 6 চলে আসলো, আর 6-এর জায়গায় তোমার এখন 2 চলে আসলো। আমি কিন্তু প্রথম এলিমেন্টটাকে নিয়ে কাজ করছি, এটা হচ্ছে আমার সেকেন্ড এলিমেন্ট আমার লিস্টের মধ্যে। ওকে, এটা আমার হচ্ছে স্টেপ নাম্বার 1। সেকেন্ডলি, এরপরে আমরা আবার কি করব, সেম স্টেপটাকে আবার রিপিট করব। দেখো, তাহলে আমি প্রথমে তো সেকেন্ড এলিমেন্টটাকে আমি সিলেক্ট করেছিলাম, তাহলে এখন আমি কোনটাকে সিলেক্ট করব, থার্ড এলিমেন্টকে। তাহলে সিলেক্ট দ্য থার্ড এলিমেন্ট। আমি এখন থার্ড এলিমেন্টটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট দ্য থার্ড এলিমেন্ট, দ্যাট ইজ আমার এখন এক্সিস্টিং লিস্টের মধ্যে তোমার থার্ড এলিমেন্ট কোনটা, 11 থার্ড এলিমেন্ট 11। আমি এখন 11টাকে সিলেক্ট করলাম। এবারে 11টাকে সিলেক্ট করার পর আমি এখন চেক করছি, আমি এখন চেক করে দেখছি যে আমার এই 11টা আদার এলিমেন্টের থেকে, তার বাঁ দিকে তোমার যে এলিমেন্টগুলো আছে, অর্থাৎ 11 তোমার বাঁ দিকে কি আছে, 6 আছে আর 2 আছে, তো এদের থেকে তোমার 11টা ছোট কিনা। তাহলে যেহেতু সিন্স 11 গ্রেটার দেন 2,6, দেখো 11টা আমার দেখো 2-এর থেকেও বড়, আবার 6-এর থেকেও বড়, তাহলে সেক্ষেত্রে আমার কোনো শিফটিংয়ের দরকার পড়ছে না। সো নো শিফটিং টেক প্লেস, নো শিফটিং টেক প্লেস। তাহলে আমার কোনো শিফটিংয়ের কিন্তু দরকার পড়ছে না, যেহেতু 11টা আমার 2 আর 6-এর থেকে বড়। আর যদি ধরো 11 তো তোমার ধরো 11 না থেকে যদি এখানে তোমার অন্য কোনো একটা নাম্বার থাকতো, হয়তো তোমার 2 আর 6-এর থেকে ধরো ছোট, তখন আমাকে শিফট করতে হতো, তখন আমাকে শিফটিং করবার একটা দরকার ছিল টুয়ার্ডস রাইট। তা আমি এখন কিন্তু কোনো শিফটিং করছি না। তাহলে আমার এখন রেজাল্টিং যে লিস্টটা কিন্তু আমার এখন সেমই আছে, অর্থাৎ লিস্টটা কিন্তু আবার দেখো আগের যে লিস্ট ছিল আমার দেখো কিন্তু 2, 6, 11, 7, 5, আমার লিস্ট কিন্তু কোনো চেঞ্জ হয়নি, লিস্ট কিন্তু আমার সেমই আছে। আমার কিন্তু থার্ড এলিমেন্ট কিন্তু আমার সিলেকশন হয়ে গেল। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। আমি একটা করে এলিমেন্ট ধরে ধরে আমি এবার সিলেক্ট করতে করতে যাচ্ছি। এরপর আমরা ফোর্থ এলিমেন্টটাকে সিলেক্ট করবো, অর্থাৎ 7কে সিলেক্ট করব। থার্ডলি আমরা এখন ফোর্থ এলিমেন্টটাকে আমরা এখন সিলেক্ট করব। থার্ডলি আমি প্রথমেই দেখো লিখছি যে সিলেক্ট দ্য ফোর্থ এলিমেন্ট। ফোর্থ এলিমেন্ট কি আছে না, আমার দেখো 1, 2, 3, 4, ফোর্থ এলিমেন্ট কি আছে না 7। আমি এখন 7টাকে সিলেক্ট করলাম। এবার চেক করব যে আমার এই 7-এর আগে যত এলিমেন্ট আছে তাদের থেকে ছোট কি না। আমি এখন চেক করছি যে আমার এই 7-এর আগে যারা যারা আছে, অর্থাৎ 2, 6 আর 11, তাদের থেকে তোমার 7টা ছোট কি না। তো আমি দেখতে পাচ্ছি যে 7টা তোমার দেখো 11-এর থেকে ছোট, কিন্তু 2 আর 6-এর থেকে বড়। তাহলে যদি তোমার 7টা 11-এর থেকে ছোট হয়, তাহলে নিশ্চয়ই আমাকে 11টাকে রাইটে এক ঘর শিফট করিয়ে 11-এর জায়গাতে আমাকে 7টাকে রাখতে হবে। তখন আমরা তার জন্য আমরা লিখছি যে সিন্স 7 লেস দেন 11, সো ইট শিফটস, আগে যেমন লিখেছিলাম, ইট শিফটস 11 টুয়ার্ডস রাইট and places 7 before it। 11-এর আগে আমরা 7টাকে প্লেস করে দিলাম। সো আমার রেজাল্টিং লিস্টটা কি হয়ে গেল এখন, সো রেজাল্টিং লিস্ট ইজ এখন হয়ে গেল দেখো 2, 6, 11-এর জায়গায় তোমার এখন 7 চলে এসছে, 7-এর জায়গায় দেখো এখন 11 চলে এসছে, কারণ 11-এ তোমার রাইট একবার শিফট হয়ে গেল। তারপরে কি আছে 5, যেমন ছিল 5টা তেমন রয়ে গেল। আমার কিন্তু স্টেপ নাম্বার 3 কিন্তু ওভার। ফোর্থ এলিমেন্ট সিলেকশন কমপ্লিট। আমার একটাই এলিমেন্ট বাকি আছে সিলেকশন করতে, সেটা হচ্ছে ফিফথ এলিমেন্ট। তাহলে আমরা এখন দেখব ফোর্থলি 4 নাম্বার স্টেপ।
আমি 4 নাম্বার স্টেপে গিয়ে আমরা সিলেকশন করছি কাকে, না সিলেক্ট দ্য ফিফথ এলিমেন্ট, সিলেক্ট দ্য ফিফথ এলিমেন্ট। আমার ফিফথ এলিমেন্ট কে আছে, না 5 আছে। দেখো এটা হচ্ছে আমার ফিফথ এলিমেন্ট 5। এবার আমি আবার চেক করছি যে আমার এই 5-এর থেকে ছোট কোনো নাম্বার 5-এর আগের যে লিস্ট, অর্থাৎ 5-এর আগে কারা কারা আছে, 11 আছে, 6 7 আছে, 6 আছে, 2 আছে। তো 5-এর থেকে তোমার ছোট কে আছে? 2 আছে, তাই তো? বা আমি বলতে পারি যে আমার এই 5টা কার থেকে ছোট। আমি দেখো সবসময় কিন্তু দেখছি যে আমার এই নাম্বারটা তোমার কার থেকে ছোট, 5টা কার কার থেকে তোমার ছোট আছে? 6 7 আর 11, 6 7 আর 11। তো সিন্স 5 লেস দেন 6, 7, 11, 5টা আমার 6 থেকে ছোট, 7 থেকে ছোট, আবার 11 থেকেও ছোট। তাহলে আমি এখন কি করতে পারি? সো ইট শিফটস 6, 7, 11 towards right and places 5 before them। তাদের আগে আমি 5টাকে প্লেস করে দিলাম, আর 6, 7, 11কে আমি টুয়ার্ডস রাইটে আমি শিফট করিয়ে দিলাম। তাহলে এখন 5 তোমার 6-এর আগে চলে আসলো। তাহলে আমার এখন রেজাল্টিং লিস্টটা কি হয়ে গেল? সো দ্য রেজাল্টিং লিস্ট ইজ, 2 5 6 7 11। তাহলে আমার 2, দেখো 5টা তোমার এখানে চলে এসছে, কারণ 6 7 11কে আমরা রাইটে এক ঘর করে শিফট করিয়ে দিয়েছি। তাহলে 6 7 11, আমার এখানে 6-এর পর 7, 7-এর পর হচ্ছে 11। তো অ্যাজ এ রেজাল্ট আমার দেখো এখন শর্টেড এলিমেন্টস ইন অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ 2 5 6 7 11, আমার কিন্তু নাম্বারগুলো এখন অলরেডি শর্ট হয়ে গেছে অ্যাসেন্ডিং অর্ডারে। ওকে, তাহলে আমরা এখন এই 4th স্টেপের পর আমরা এখন জাস্ট কনক্লুশন ড্র করব। আমরা কনক্লুশন এখানে লিখতে পারছি যে অ্যাজ আ রেজাল্ট shorted elements in ascending order are 2, 5, 6, 7, 11। তাহলে এইভাবে আমাদের ইনসারশন শর্ট কাজ করে। তাহলে আমরা ওয়ার্কিংটা বুঝতে পারলাম যে কি পারপাস নিয়ে আমরা শর্টিংটা করতে চেয়েছিলাম, আর আমরা কি লজিকটা অ্যাপ্লাই করলাম, যে কীভাবে আমরা শর্টটাকে পারফর্ম করলাম, সেটা আমরা বুঝতে পেরেছি। সবাই বুঝতে পেরেছি। Yes, sir. Clear. এটা হচ্ছে আমাদের একটা হাউ টু ওয়ার্ক ইনসারশন শর্ট। এই ওয়ার্কিংটা কেন লিখে লিখে দেখালাম, কারণ যাতে আমরা যদি আমাদের অ্যালগোরিদম দেয়, আমরা হয়তো অ্যালগোরিদমটা ভুলে গেছি, আমি একটা 5টা নাম্বারকে দিয়ে যদি আমরা এই ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি করে যদি আমরা লিখতে পারি না, তো দ্যাট ইজ অলসো কল্ড অ্যালগোরিদম। সেখানেও তুমি কিন্তু ফুল মার্কস পাবে। তো তার জন্য আমাকে সবসময় যে কোনো প্রবলেমের রেসপেক্টে আমাকে, যে আমার সেটা কীভাবে কাজ করছে, যদি আমরা একটু যদি লিখে লিখে যদি আমরা বলতে পারি, তাহলে সেটা কিন্তু আমার কাছে অ্যালগোরিদম। আমি এখানে দেখাবো অ্যালগোরিদম, কিন্তু যদি আমাদের অ্যালগোরিদম ভুলে যাই আমরা কিন্তু এটা লিখলেও কিন্তু ফুল মার্কস পাবো, কেউ কাটতে পারবে না। ওকে, সো এখন আমরা এবার দেখবো এক্সাম্পল। আমি তো দেখালাম কীভাবে কাজ করে, আমি কিন্তু এত কথা আর বলবো না, আমি জাস্ট এবার এক্সাম্পল দেখাবো, জাস্ট বক্স করে করে আমি এক্সাম্পল দেখাবো। এক্সাম্পল, তো আমার কাছে আবার সেই ফলোয়িং এলিমেন্ট, কিছু এলিমেন্ট দেওয়া আছে। আমরা আগে কি এলিমেন্ট নিয়েছিলাম? 6 to 11 7 5, তাই তো? 6 to 11 7 5, আমরা সেই নাম্বারটাকে নিয়েই আমরা কাজটা করতে চাই। তো আমার কাছে তোমার
এলিমেন্টসগুলো দেওয়া আছে এরকমভাবে, এলিমেন্টস আর 6 2 11 7 5। ওকে, স্টেপ নাম্বার 1। আমরা এবার একটু ওই ওয়ার্কিংটাকে ফলো করে আমরা কাজটাকে করব। আমি কিন্তু এবার অত কথা আর বলবো না, আমি জাস্ট এরকমভাবে একটা করে অ্যারেকে ড্র করব 5টা এলিমেন্টের, দিয়ে আমরা কাজটাকে দেখাবো। 6 2 11 7 আর হচ্ছে 5। ওকে, এবার দেখো স্টেপ 1 আমি পারফর্ম করছি। স্টেপ 1, তো স্টেপ 1-এ আমি ফার্স্টে এটা কাজ করলাম। আমার দেখো প্রথম এলিমেন্টটাকে তো আমরা কিছু করি না, তার সঙ্গে কম্পেয়ার করি, তাই না? আমি তাকে সেপারেট করে রাখলাম। তাহলে এখন বলো তো যে আমি এখন আমার এই অ্যারেটাকে দুটো সাবলিস্টে ভাগ করেছি, দেখো, তাই না? দুটো দেখো সাবলিস্টে ভাগ করেছি, এটাকে সাবলিস্ট বলা হয়। আর যখন কোনো লিস্টকে আমি ডিভাইড করব তখন সেই তার ডিভিশনগুলোকে বলা হয় সাবলিস্ট। ওকে, তাহলে আমার এটা একটা সাবলিস্ট, এটা সাবলিস্ট 1, আর এটা হচ্ছে স্যার সাবলিস্ট 2। এটা সর্টেড পার্ট বলতে পারি, সাবলিস্ট 1টা হ্যাঁ, সর্টেড পার্ট। আসবো। এবার এই সাবলিস্ট 1-এর মধ্যে দেখো একটাই এলিমেন্ট আছে, তাহলে এটা তো একটা লিস্ট, ওয়ান কাইন্ড অফ লিস্ট। তাহলে আমার যে যদি কোনো লিস্টের মধ্যে একটাই এলিমেন্ট থাকে, তাহলে আমরা এই সাবলিস্টটাকে আমরা শর্টেস্ট সাবলিস্ট বলতে পারি। ইয়েস অর নো? এটাকে আমরা তোমার শর্টেস্ট সাবলিস্ট বলতে পারি, কারণ আমার একটাই এলিমেন্ট আছে আমার লিস্টের মধ্যে। তাহলে সেই তো তোমার শর্টেড, সে তোমার 6 থাক, 50 থাক, আর 500ই থাক না কেন, তো সেটা কিন্তু আমার এখন শর্টেড। তার জন্য বলছি যে এটা হচ্ছে আমার শর্টেড সাবলিস্ট। আর এই বাকি যে এলিমেন্ট সাবলিস্ট যে 2টা, সেটা কিন্তু দেখো আমার কিন্তু আনশর্টেড সাবলিস্ট। ভালো করে বোঝো কনসেপ্টটা, এটা কিন্তু হচ্ছে আনশর্টেড সাবলিস্ট। এবার আমার স্টেপ 1-এর আমাকে বেসিক্যালি প্রথমে আমরা কোন এলিমেন্টটাকে ধরে কাজ করছিলাম না, এই 2টাকে আমি আমি কি বলেছিলাম, সিলেক্ট দ্য সেকেন্ড এলিমেন্ট। এটা হচ্ছে আমার সেকেন্ড স্যার এলিমেন্ট। 6টা কেন স্যার? হ্যাঁ, স্যার 6টা কেন সর্টেড হলো? আমার একটা ধরুন একটা ধরুন অ্যারে আছে, ধরুন অ্যারের মধ্যে আমার ধরুন তোমার 6 একটাই এলিমেন্ট আছে। তো তুমি 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 কি বলতে পারবে না যে তোমার এই অ্যারেটা এখন শর্টেড? হ্যাঁ স্যার। তাই তো, তাই তো হ্যাঁ বললাম। স্যার, একটা এলিমেন্ট থাকলে তো একটা তো বলতেই তোমার তোমার তো পারবো। ওই তো তোমার শর্টেড। ও তো কার সঙ্গে তো কম্পারিজন করার কোনো দরকারই পড়ছে না, ও তো একাই, ওই তোমার শর্টেড, তাই না? তার জন্য বললাম যে আমার প্রথম 6টা হচ্ছে তোমার শর্টেড। এবার আমি যে এলিমেন্টটাকে দিয়ে কম্পারিজন করা স্টার্ট করছি, দ্যাট ইজ আ সেকেন্ড এলিমেন্ট। তো সেই এলিমেন্টটাকে আবার আমাদের ডেটা স্ট্রাকচারের ভাষায় আরেকটা নামে ডাকা হয়, তাকে বলা হয় কি এলিমেন্ট। কি বললাম? তাকে বলা হয় কি এলিমেন্ট। তা 2টা কিন্তু আমার প্রথমে হচ্ছে 2টা কিন্তু কি এলিমেন্ট। ওকে, তাহলে এখন এই 2 এর সাথে আমি কম্পেয়ার করছি, আমি 2 এর সাথে আমি এখন কম্পেয়ার করছি কার? আমার এই শর্টেড সাবলিস্টের এলিমেন্টের। তাহলে এখন দেখো 2 এর সঙ্গে আমি কম্পেয়ার করছি কার? 6-এর, তাই তো? আমি এখন 6-এর কম্পেয়ার করছি, যদি কম্পেয়ার করে দেখলাম যে 2টা আমার তো 6-এর থেকে ছোট, বা 6টা আমার 2-এর থেকে বড়। তো অ্যাসেন্ডিং অর্ডারে শর্টিং করলে আমাকে সবসময় স্মলেস্ট নাম্বারগুলো প্রথমে থাকে, তারপরে আমার তার থেকে লার্জার নাম্বারগুলো থাকে। তাহলে এটা আমি যখন স্টেপ 1 যখন পারফর্ম করেছি, আমি ধরলাম সেখানে আমার আইটা হচ্ছে, আমি আইটাকে বলছি ইটারেশন, আইটা হচ্ছে 1। আমি আবার স্টেপ 2-তে চলে আসছি। স্টেপ 2-তে গিয়ে যেখানে আমার আইটা হচ্ছে 2, আমি এখানে গিয়ে তোমার কি করছি, তাহলে এখন তোমার দেখো অ্যারেটা হয়ে যাচ্ছে এরকম, হয়ে যাচ্ছে অ্যারেটা যে 6টাকে আমি তোমার 2 ওয়ার্ডস রাইটে শিফট করে দিচ্ছি, আর 2টাকে আমি 6-এর জায়গায় প্লেস করে দিচ্ছি। তাহলে এখন দেখো তোমার এখানে প্রথমে ইন্ডেক্সে কে চলে আসলো? 2 চলে আসলো। তারপর দেখো তোমার 6 চলে আসলো। তারপরে 11 7 5 যেমন ছিল, তাতে কোনো চেঞ্জেস হয়নি, তা তোমার যেমন ছিল তেমন থেকে গেল। এখন যে অ্যারেটা আমার তৈরি হলো, তা দেখো আমার কিন্তু আবার দুটো সাবলিস্টে ভাগ হয়ে গেছে। দেখো আমি এটাকে বলতে পারি শর্টেড সাবলিস্ট বাদিকটাকে, আর দেখো আমি এটাকে বলতে পারি কিন্তু আনশর্টেড সাবলিস্ট। তাহলে এখন শর্টেড সাব অ্যারে বা শর্টেড সাবলিস্ট কিন্তু 2 আর 6 শর্টেড সাবলিস্ট, আর এটা কিন্তু এখন দেখো আনশর্টেড সাবলিস্ট, আনশর্টেড সাবলিস্ট। ওকে, এবার স্টেপ 2-তে আমার এখন কি এলিমেন্ট কোনটা হবে? আগে তোমার 2 ছিল, এখন কোনটা হবে? থার্ড এলিমেন্ট, সিলেক্ট দ্য থার্ড এলিমেন্ট। তাহলে এখন তোমার কি এলিমেন্ট কোনটা হলো? 11টা হচ্ছে এখন কি 11।
11টা হচ্ছে এখন কি এলিমেন্ট। ওকে, তাহলে আমি আবার কম্পেয়ার করব কার সাথে? আমি 11টা এখন কম্পেয়ার করব কার সাথে? 7 এর Six সাথে। তাই তো? এর সাথে। আমার আমার এখন 11টা, তোমার দেখো এখানে ফার্স্টে 11 আছে, দেখো আমি দেখো কম্পেয়ার করছি কার সাথে? তোমার 6 আর 2 এর সঙ্গে কম্পেয়ার করব, 6 আচ্ছা আর 2 এর সঙ্গে কম্পেয়ার করব। তো 6 আর 2 এর সাথে তোমার কম্পেয়ার করার পর কি দেখতে পাচ্ছি? স্যার 11টা তো বড় স্যার। 11টা বড়, 2 আর 6 এর থেকে দেখো আমার তো দেখো এই তো স্টেপে তো সব বলা আছে দেখো। আমি দেখো 11টাকে তোমার যখন সিলেক্ট করলাম তখন তাকে আমি তো আর দেখো কম্পেয়ার করছি কার সঙ্গে? 2 আর 6 এর সঙ্গে। তো নো শিফটিং টেক প্লেস, তাহলে আমার দেখো 2 6 11 7 5 দেখো সেমই থাকবে, তাহলে কোনো আমার শিফটিং হচ্ছে না, তাই তো? যেহেতু তোমার 11টা তোমার 2 আর 6 থেকে বড় তার জন্য। তাহলে স্টেপ 3 তে চলে আসলাম। হ্যাঁ স্যার। তো স্টেপ 3 তে আসার পর দেখো তোমার কি হচ্ছে? 2 6 11 7 5 সেম থাকলো আমার অ্যারেটা, বা লিস্ট আমার সেম থাকলো। 2 6 11 7 5 আমার সেম থাকলো। ওকে, এবার কি হবে? এবার নেক্সট এলিমেন্ট কোনটা? আমি এখন 7টাকে সিলেক্ট করছি, তাই তো? আমি এখন 7টাকে সিলেক্ট করছি। তো 7টাকে যখন সিলেক্ট করলাম তখন আমি দেখো কম্পেয়ার করছি কার সাথে? 2 6 আর 11 এর সাথে। তা আমি কি দেখব? যে 7 এর থেকে তোমার কম কে আছে, মানে বড় কে আছে। তাহলে 11 দেখো তোমার কিন্তু দেখো এর থেকে বড় 7 এর থেকে। তাহলে এখন আমি 11টাকে তোমার রাইটে শিফটিং করাবো, তাই তো? রাইটে তোমার টুয়ার্ডস রাইটে তোমার স্যার শিফটিং করাবো, আর 7টাকে তোমার 11 এর হ্যাঁ স্যার। প্লেসে নিয়ে আসবো। তাহলে এখন আমার অ্যারেটা কি হয়ে যাবে? 2 6 7 11 স্যার 5, 11 5। 2 6 7 11 5। ওকে, এটা আমার স্টেপ 4। এবার আমি আমার তার মানে এখন আমি তোমার কোন এলিমেন্ট আমার কি এলিমেন্ট হবে 7 এর পর? 5টা। 5 5টা হচ্ছে কি এলিমেন্ট। এবার যেহেতু 5টা আমার লেস দেন 6 7 11, অতএব 5টাকে আমি এখন প্লেস করব 6 এর জাস্ট আগে, আর 6 7 11টাকে আমি তোমার রাইটে এক ঘর শিফট করে দিচ্ছি। তাহলে এখন তোমার এই আমার এই প্লেসে এখন 5 চলে আসবে, এখানে তোমার 6 থাকবে, এখানে 7 থাকবে, এখানে 11 থাকবে। আমি ধরুন আরেকটা স্টেপ এখানে পারফর্ম করছি। আরেকটা স্টেপে তোমার পারফর্ম করার পর আমি কি করছি এখন? না 2 5 6 7 11, আমার সব এলিমেন্টগুলো কিন্তু কম্পেয়ার করা হয়ে গেল। অতএব আমি একটা শর্টেড সাব লিস্ট, এখন দেখো পুরোটাই কিন্তু আমার দেখো শর্টেড সাব অ্যারে। এখানে বলতে পারি তো যে পুরোটাই হচ্ছে আমার শর্টেড সাব অ্যারে বা সাব লিস্ট বলতে পারি। লিস্ট আর অ্যারে তো একই হ্যাঁ জিনিস, স্যার। তাই না? এটা আমার এখন শর্টেড কিন্তু সাব অ্যারে, ঠিক তো? বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার হুম। হ্যাঁ স্যার। ওকে, তো এটা হচ্ছে আমাদের এক্সাম্পলটা যে কীভাবে আমরা কাজটা পারফর্ম করলাম। আমি ইনসার্শন সাথে আমি আর একটা এক্সাম্পল দেখাবো, আর একটু অন্যরকম ভাবে। এক্সাম্পল 2, এক্সাম্পল 2 আমি এখানে একটা টেবিল করে একটা এক্সাম্পল দেখাবো। আমার এখানে একটা একটা টেবিল তৈরি করব। ওকে, যাতে আমাদের টেবিল তৈরি করে কাজটা করলে অনেকটা সুবিধা হবে তোমাদের ক্ষেত্রে। যদিও এটা আমাদের একটা একটা মানে খুব ইজি একটা প্রসিডিওর। আমরা এখানে টেবিল তৈরি করে আমরা আরেকটা ইজিলি আমরা কাজটাকে আমরা দেখাতে পারবো। ওকে, চলো। আমাকে এখানে 10টা রো করতে হবে। লাইনগুলো পেকে যাচ্ছে কেন? খুব সমস্যা তো। বেশ, কটা হলো আমাদের সেল, কটা রো হয়েছে?
এটা নিয়ে 5টা হচ্ছে না? হ্যাঁ স্যার। ওকে, 10টা হয়ে গেছে। আর আমরা এখানে কালাম করব 10টা, 10টায় কালাম করব। ঠিক আছে, চলো, আমার টেবিলের কাজ কমপ্লিট। টেবিলের কাজটা আমাদের কমপ্লিট। আমরা এবার জাস্ট ফিল আপ করবো। আমি এটাকে লিখছি পাস। ওকে, এটাকে লিখছি আমার অ্যারে ইন্ডেক্স এ অফ 0, এটা হচ্ছে অ্যারে ইন্ডেক্স এ অফ 1, এটা হচ্ছে এ অফ 2, এ অফ 3। আমি 8টা আইটেম নিয়ে কাজ করব। এ অফ 4, এ অফ 5, এ অফ 6, এ অফ 7, এ অফ 8। আমার অ্যারেটা এখানে তোমার 9টা আইটেম থাকতে পারে, কিন্তু আমি 8টা আইটেমকে নিয়ে কাজ করব। আর এ অফ 0-র মধ্যে আমরা একটা সব থেকে মিনিমাম ভ্যালুকে স্টোর করে রাখবো এ অফ 0-র মধ্যে। ওকে, এবার হচ্ছে পাসটাকে আমি ডিনোট করছি এখানে কে দিয়ে। কেটা হচ্ছে আমার পাস, কে ইকুয়ালস টু 1, ফার্স্ট পাস, প্রথম পাসে আমার এ অফ 0-র মধ্যে একটা মিনিমাম এলিমেন্ট স্টোর করা থাকছে, আমি তাকে বলছি মাইনাস ইনফিনিটিভ। ওকে, সব থেকে মিনিমাম এলিমেন্ট, সব থেকে স্মলেস্ট। আর আমার অ্যারেটা আছে, আমার অ্যারেটা এরকম 77, বা আমার লিস্ট অফ এলিমেন্টটা তোমার দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে 77, 33, 44, 11, 88, 22, 66 আর হচ্ছে 55। দেখো আমার কিন্তু এলিমেন্ট কিন্তু দেখো 8টাই, মানে আমি 8টা এলিমেন্টকে কিন্তু তোমার শর্ট করতে চাইছি। আমার অ্যারেটার নাম হচ্ছে এ। তাহলে আমার সাপোজ অ্যারে এ কন্টেন্স 8 elements, 8 elements as follow। আমি 8টা এলিমেন্ট আমি এখানে লিখছি না, আমি এখানে অলরেডি লিখেছি প্রথম পাসে। তো ইনসারশন সর্ট অ্যালগোরিদম ব্যবহার করে আমরা এখানে পাসও ব্যবহার করছি। আমরা প্রত্যেকটা এলিমেন্টকে আমরা শর্ট করব, বা এই অ্যারে অফ এলিমেন্টগুলোকে আমরা ইনসারশন শর্ট দিয়ে আমরা শর্ট করব। তাহলে এটা হচ্ছে আমার ইনসারশন শর্ট ফর n ইজ ইকুয়াল টু 8 আইটেমস। তো এখানে nটা হচ্ছে 8, অ্যারেটার সাইজটা হচ্ছে এখানে কিন্তু 8, সাইজ অফ দ্য অ্যারে ইকুয়ালস টু 8। ওকে, এবার আমাকে ফার্স্টেই যে কাজটা করতে হয় সেটা হচ্ছে, দেখো A1টা তুমি A0-কে ছেড়ে দাও, A0-কে নিয়ে ভাবার দরকার নেই। A1টা দেখো আমার কিন্তু অলরেডি তোমার শর্টেড। যদি আমি ভাবি যে এটা আমার একটা সাবলিস্ট, আমি যেভাবে ভাগ করেছিলাম প্রথমে, তুমি ভাবো A1টা একটা সাবলিস্ট, আর A2 থেকে আপ টু A8 পর্যন্ত আর একটা সাবলিস্ট। তাহলে A1টা হচ্ছে আমার শর্টেড সাবলিস্ট। তাহলে A1টা কিন্তু তোমার ট্রাইভালি শর্টেড, A1টা কিন্তু আমার ট্রাইভালি শর্টেড। ওকে, এবার দেখো আমি তাহলে A1টাকে নিয়ে আমি ভাবছি না, আমি তো ফার্স্টে তোমার লিখেছিলাম সিলেক্ট দ্য সেকেন্ড এলিমেন্ট স্টেপ 1-এ। তাহলে এখন আমার তাহলে 77টাকে আমি এখানে রাউন্ড করে দিচ্ছি, সার্কেল করে দিচ্ছি, যে তোমার এটা হচ্ছে তোমার ট্রাইভালি শর্টেড বলে। ওকে, এবার আমি সেকেন্ড এলিমেন্টটাকে তোমার সিলেকশন করলাম 33। এই 33টার অ্যাকচুয়ালি প্লেসটা কোথায় হওয়া উচিত, 33টা তোমার অ্যাকচুয়ালি কোথায় যাওয়া উচিত? দেখো কে ইজ ইকুয়াল টু, তো আমি প্রথমে তোমার সিলেকশন করলাম 77টাকে, তারপরের স্টেপে আমি
মাইনাস ইনফিনিটি 77 যেমন আছে আমি তেমন একবার কপি করছি আর এটাকে 44 11 88 22 66 আর হচ্ছে 55। এবার দেখো আমি 33টাকে আমি এবার সিলেকশন করছি। 33কে আমি এবার তাহলে আমার 33টার সঙ্গে আমি কার কম্পেয়ার করব? নিশ্চয়ই আমরা মাইনাস ইনফিনিটিভে কম্পেয়ার করব না, কারণ এর সবার থেকে ছোট। আমি 77-এর সঙ্গে আমি কম্পেয়ার করছি, তাই না? 77-এর সাথে কম্পেয়ার করছি। তাহলে এই 33টা অ্যাকচুয়ালি কোন প্লেসে যাওয়া উচিত এর? 33টা তোমার নিশ্চয়ই আমার এই ইনফিনিটি বা 77-এর মাঝখানে আসা উচিত। টপ হবে। ইয়েস, তাই না? তাই তো হচ্ছে। তাহলে আমরা দেখো তার মানে 77টাকে আমরা রাইটে এক ঘর মুভ করে দিচ্ছি, দিয়ে আমি 33টাকে তোমার এই 77-এর জায়গাতে স্টোর করে দিলাম। তাহলে এখন আমার কে ইজ ইকুয়াল টু 3, সেখানে কি হচ্ছে মাইনাস ইনফিনিটিভ, তারপরে কি আসছে 33, তারপরে কি আসছে 77, দেখো তারপর দেখো 44, যেমন বাকিগুলো যেমন তোমার তেমন থাকছে, 11 88 22 66 আর হচ্ছে 55। ওকে, এত দূর পর্যন্ত বুঝতে পারলাম আমরা, কে ইকুয়ালস টু 3 পর্যন্ত বুঝতে পারলাম সবাই কি করছি আমরা বেসিক্যালি এখানে। তাহলে এখন আমি কাকে নিয়ে ভাববো এবার? 33 পরে আমি এখন কাকে নিয়ে ভাববো? 44, এ অফ 3টা 44। তাহলে 44-এর প্লেস স্যার কোথাও হওয়া একবার উচিত? কি বলো বলো। স্যার একবার রিপিট করবেন স্যার, নেটওয়ার্ক কানেকশনের জন্য স্যার শুনতে পাচ্ছি না। আমার ফার্স্টে একটা অ্যারে অফ এলিমেন্ট আছে। আমি ফার্স্টে 77টাকে ফার্স্টে বললাম যেটা আমার একটা শর্টেড এলিমেন্ট বা শর্টেড সাব অ্যারে, আর বাকিগুলো হচ্ছে আমার আনশর্টেড সাব অ্যারে। এবার 33টাকে আমি চুজ করেছি কে ইজ ইকুয়াল টু 2তে, মানে সেকেন্ড পাসে। এই 33টা আমার 77-এর থেকে ছোট, অতএব 33-এর অ্যাকচুয়াল প্লেস কোথায়? না এই 77-এর জায়গাতে। তাহলে আমি 77টাকে তোমার রাইটে এক ঘর মুভ করে দিয়ে আমি 33টাকে তোমার 77-এর জায়গাতে প্লেস করে দিলাম। আমি সেই কাজটাই করেছি কে ইজ ইকুয়াল টু 3তে। এখন দেখো তোমার 77 জায়গাতে কি আছে? 33 আছে, আর 77 তোমার এখন দেখো মুভ করে গেছে, এখন 33 প্লেসে কিন্তু তোমার 77 আছে। আর বাকি আর এটা নিয়ে আমার কোনো কাজ চেঞ্জ হয়নি। 44 11 যেমন ছিল, 88 22 66 55 যা ছিল তেমন আছে। এখন আমি ভাবছি দেখো 44টাকে নিয়ে ভাবছি, তাই না? তাহলে এই 44টার অ্যাকচুয়াল প্লেস কোথায়? না 33 আর 77-এর মাঝখানে, তাই না? এখানে এর প্লেসটার পর। তাহলে আমি কে ইজ ইকুয়াল টু 4-এ গিয়ে আমরা কী করবো? মাইনাস ইনফিনিটি 33, তারপরে কি আসবে 44, আর দেখো 77টা কিন্তু আমার রাইটে এক ঘর মুভ করে গেল টুয়ার্ড শিফট টুয়ার্ড রাইটস, তাই না? আর বাকি আমার 11 88 22 66 55কে নিয়ে আমি কিন্তু কিছু ভাবছি না এখন। এবার বলো আমি এখন কাকে নিয়ে ভাববো? এবার আগে 11টাকে নিয়ে ভাবছি, মানে প্রত্যেকবার দেখো আমি কিন্তু একটা করে পরের নেক্সট এলিমেন্টগুলোকে আমি সিলেকশন করছি, তাই না? আমি এখন ভাবছি 11টাকে, তাহলে 11-এর প্লেস কোথাও হওয়া উচিত? মাইনাস ইনফিনিটি বা 33 মাঝখানে, তাই না? মাইনাস ইনফিনিটি বা তোমার 33 মাঝখানে তোমার 11টা প্লেস হওয়া উচিত। আমি দেখো ডাইরেকশনটা দেখো দিচ্ছি এরকমভাবে, 11টা দেখো প্লেস হওয়া উচিত কিন্তু মাইনাস ইনফিনিটি আর 33-র মাঝখানে। অতএব কে ইজ ইকুয়াল টু 5-এ গিয়ে আমরা এখন কি করব? মাইনাস ইনফিনিটি, আমার এখানে আসছে 11, তারপরে দেখো 33 44 77 কিন্তু তোমার রাইটে এক ঘর করে মুভ করে যাচ্ছে। 44 77 88 22 66 আর হচ্ছে 55। ওকে, এবার হচ্ছে কে ইজ ইকুয়াল টু 6, কে ইজ ইকুয়াল টু এবার 6। আমি এখন কাকে নিয়ে ভাববো? এবার 88কে নিয়ে, নেক্সট এলিমেন্ট 88। তো 88টা আমার এখন কোথায় যাবে? তো আমি দেখো আমি যাকে নিয়ে ভাবছি আমি সেগুলোকে ফার্স্টে একটু করে মার্ক করে দিই, হ্যাঁ, একটা করে রাউন্ড করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি দেখো প্রথমে এটাকে নিয়ে ভেবেছিলাম, তারপরে দেখো এটাকে নিয়ে ভেবেছি, তারপরে দেখো 11টাকে নিয়ে ভেবেছি, আর এখন আমি কাকে নিয়ে ভাবছি? 88টাকে নিয়ে ভাবছি। তাহলে 88টা কোথায় প্লেস হবে? 88টা কোথায় প্লেস হবে? যেখানে আছে সেখানেই থাকবে, যেখানে আছে সেখানেই থাকবে। অতএব কে ইজ ইকুয়াল টু 6 আমার দেখো আমার কিন্তু আবার এটাকে রিপিট করতে হবে, যা ছিল অ্যারেটা আমার তাই থাকছে, অ্যাজ ইট ইজ থেকে যাচ্ছে অ্যারেটা, কোনো চেঞ্জেস হচ্ছে না, কারণ যেহেতু কিন্তু 88 থেকে তোমার কোনো বড় এলিমেন্ট আমার নেই আমার লেফট সাইডে, 88-এর লেফট সাইডে। সো আমার যেখানে ছিল সেখানেই থেকে যাচ্ছে, 22 এখানে 66 এখানে হচ্ছে 55। ওকে, এবার আমার নেক্সট এলিমেন্ট কোনটা হবে এখন? 22।
তাই তো 22, তো 22 তোমার কোথায় প্লেস হবে? 11 আর 33 মাঝখানে, তাই না? আমি এখন দেখো ডাইরেকশন দেখাচ্ছি, 11 আর 33 মাঝখানে আমাকে 22টাকে প্লেস করতে হবে পরের স্টেপে। কে ইজ ইকুয়াল টু 7, কে ইজ ইকুয়াল টু 7 মাইনাস ইনফিনিটি 11, তারপরে কি আসবে 22, তারপরে আসে দেখো 33 আর 44 77 88, দেখো রাইটে এক ঘর করে মুভ করে যাচ্ছে, তাই না? সরি, 44 তারপরে 77, 44 তারপরে 77, তারপর দেখো 88 দেখো এক ঘর মুভ করে গেল, তারপরে কি আছে 66, তারপরে কি আছে 55। আমি এবার কাকে নিয়ে ভাববো? 66টাকে নিয়ে ভাববো, তাই না? তো 66 কোথায় প্লেস হবে? 44 আর 77-এর মাঝখানে। তাহলে এখন 66টাকে আমি প্লেস করব 44 আর 77-এর মাঝখানে, এখানে প্লেস হবে। তাহলে কে ইজ ইকুয়াল টু 8 মাইনাস ইনফিনিটি 11 22 33 44 66 আর 77 88 দেখো রাইটে এক ঘর করে কিন্তু শিফট করে যাচ্ছে। ওকে, 77 88, তারপরে লাস্টে আছে তোমার 55। আমার এরপর কার কার টার্ন আছে? 55-এর টার্ন আছে। তো 55-এর অ্যাকচুয়াল প্লেস কোনটা? 44 আর 66-এর মাঝকে। তাহলে এখন 66 তাহলে 55টাকে আমি এখন 44 আর 66-এর মাঝখানে নিয়ে আসবো পরের স্টেপে। কে ইকুয়ালস টু 9, ঠিক আছে, কে ইকুয়ালস টু 9। আমি এখানে কে ইকুয়ালস টু 9 আর লিখছি না, আমার কিন্তু এবার দেখো তোমার শর্টেড হয়ে যাচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি শর্টেড, আমার কিন্তু এবার দেখো কমপ্লিট হয়ে গেল। মাইনাস ইনফিনিটি 11 22 33 44, তারপরে আসছে 55 আর 66 77 88 কিন্তু রাইটে এক ঘর করে মুভ করে যাচ্ছে। তো 66 77 আর দেখো 88। তো এটা আমার শর্টেড অ্যারে, তো যেটা পেলাম লাস্টে এটা আমার শর্টেড অ্যারে, তাই না? তো এটা সহজ লাগলো না আগেরটা সহজ লাগলো? কোনটা ভালো লাগলো? এটা এটা সহজ লাগলো, বেশ এটাই করবে, এটাই করবে। আমি ডিফারেন্টভাবে আমরা দেখালাম জিনিসটাকে, তোমার যেটা খুশি। কনসেপ্ট কিন্তু দেখো সব কিন্তু কনসেপ্ট কিন্তু সেই একই, লজিক কিন্তু সেম, কিন্তু আমার রিপ্রেজেন্টেশন করার ডিফারেন্ট আমরা এখানে টেকনিক ফলো করছি। কোথাও পিক্টোরিয়ালি দেখাচ্ছি, কোথাও আবার এমনি করে বক্স করে করে দেখাচ্ছি, যেটা খুশি ইউজ করতে পারো। ওকে, যেটা খুশি ব্যবহার করতে পারো। তবে স্যার এখানে পাঁচ সংখ্যা নটা। পাস সংখ্যা কিন্তু পাস কিন্তু নাম্বার অফ পাস কিন্তু আমার 8টা, আর ফাইনাল পাসে কিন্তু আমার এখানে গিয়ে দেখো তোমার ইয়ে হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে বলো তো? ফাইনাল পাসে গিয়ে শর্ট হয়ে যাচ্ছে, তাই না? আলটিমেট ধরতে গেলে কিন্তু তোমার 9টা, কিন্তু আমি লাস্ট পাসটাকে আমি না ধরে আমি তাকে বলছি সেটা আমার কিন্তু তোমার শর্টেড হয়ে যাচ্ছে লাস্ট পাসে, ঠিক আছে? লাস্ট পাসে কিন্তু আমার সেটা দেখো শর্ট হয়ে যাচ্ছে। আর এখানে এ অফ জিরোকে দেখো আমি মাইনাস ইনফিনিটিভ নিয়েছিলাম, ঠিক আছে, মাইনাস ইনফিনিটিভ নিয়েছি। এই এই এলিমেন্টটাকে অনেক সময় তোমার বলা হয় সেন্টিনাল এলিমেন্ট, এটাকে জাস্ট টার্মটা মনে রাখো। এই মাইনাস ইনফিনিটিভটাকে আমরা অনেক সময় ওটা আর নামে ডাকতে পারি, সেটা হচ্ছে সেন্টিনেল এলিমেন্ট। ওকে, সিতে আছে না? হ্যাঁ, সেন্টিনেল এলিমেন্ট, এই জাস্ট টার্মটাকে মনে রাখো। এর টার্মটা হচ্ছে সেন্টিনেল এলিমেন্ট, যার ভ্যালু কিন্তু খুব খুব ছোট। ওকে, খুব ছোট। তাহলে এই এক্সাম্পলটা দেখার পর আমরা এখন যেটা আমরা করব এখন সেটা হচ্ছে এর একটা ছোট্ট একটা অ্যালগোরিদম দেখব। এই এক্সাম্পলটা যেভাবে করেছি অ্যাজ সাচ আমি সেভাবেই একটা অ্যালগোরিদম দেখব। অলরেডি আমরা অ্যালগোরিদমের কনসেপ্টটা দেখেছি কীভাবে কাজ করছে, আমার ইনসারশন সর্ট অ্যালগোরিদম কীভাবে কাজ করছে সেটা আমরা দেখেছি। আমরা এখানে একটা অ্যালগোরিদম দেখব। ওকে, চলো। তাহলে মেন কনসেপ্ট কোনটা? যে আমাকে একটা কি এলিমেন্ট কনসিডার করতে হচ্ছে, আর সেই কি এলিমেন্টের সাথে আমার কি এলিমেন্টের লেফট হ্যান্ড সাইডে যারা আছে তাদের কম্পেয়ার করে যদি কি এলিমেন্টটা আমার ছোট হয়
তাহলে তখন তাকে আমাকে অ্যাকচুয়াল প্লেসে আমাকে ইনসার্ট করতে হচ্ছে কি এলিমেন্টটাকে। আর আমি যার জায়গায় ইনসার্শন করছি সেই এলিমেন্টগুলোকে আমি টুয়ার্ড রাইটে আমি শিফট করাচ্ছি। এটা হচ্ছে আমার মানে মেন কথা, যে আমরা কীভাবে কাজটা পারফর্ম করছি। তো এটার জন্য ছোট্ট একটা অ্যালগোরিদম দেখবো কীভাবে কাজ করছে আমাদের ইনসার্শন সর্ট অ্যালগোরিদম। ওকে, কীভাবে কাজ করছে আমরা সেটা জানতে পারবো। চলো আমরা এখন চলে আসছি অ্যালগোরিদমের কনসেপ্টে, যে কীভাবে কাজ করে আমাদের ইনসার্শন সর্ট। এই এক্সাম্পলটা কিন্তু ভালো করে মনে রাখো, আমি কিন্তু এটা রেসপেক্টই দেখাবো অ্যালগোরিদমটা, এই এক্সাম্পলটা রেসপেক্টই কিন্তু বলবো অ্যালগোরিদমটা। ওকে, ওই এক্সাম্পলটা ভালো করে মনে রাখো। স্যার এক্সামে ছকের আকারে করলে হবে স্যার? যা খুশি যেটা খুশি করতে পারো। আমি তো দু রকম ভাবে দেখালাম, তোমার যেটা মনে হবে সেটাই করবে। ওকে, আমার অ্যালগোরিদমটা হচ্ছে ইনসার্শন সর্ট। আমি অ্যালগোরিদমটার নাম দিচ্ছি, একটা মেথড নিচ্ছি বা একটা প্রসিডিওর নিচ্ছি, যার নাম হচ্ছে ইনসার্ট বা ইনসার্শন। ওকে, আমার কি লাগছে, আমার একটা অ্যারে দরকার লাগছে। অ্যারেটার নাম হচ্ছে এ অ্যারে, ফার্স্টই কনসিডার করেছিলাম এ অ্যারে। আর আমার অ্যারেটার সাইজ দরকার, সাইজটা হচ্ছে এন, মানে আমার অ্যারেতে এন নাম্বার অফ এলিমেন্ট আছে। ওকে, তাহলে আমার এই অ্যালগোরিদমটা, দিস অ্যালগোরিদম sort the array A with n elements। আমার অ্যালগোরিদমটা অ্যারে এটাকে শর্ট করছে, আর যে এটার মধ্যে আমার n নাম্বার অফ এলিমেন্টস আছে। ওকে, এবার আমরা কনসেপ্টে চলে আসবো। স্টেপ নাম্বার ওয়ান, আমরা প্রথমে কি করেছিলাম, এই বক্সটা করতে গিয়ে ফার্স্ট আমরা কি করেছিলাম না, এ অফ জিরোটাকে ফার্স্ট আমরা কি করেছি মাইনাস ইনফিনিটি দিয়ে একটা সেন্টিনেল একটা এলিমেন্ট দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করেছি এ অফ জিরোটাকে, তাই তো? তো সেটাই আমরা লিখবো এখানে, যে সেট এ অফ জিরো ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি, পাশে লিখে দিচ্ছি এখানে ইনিশিয়ালাইজেস সেন্টিনেল এলিমেন্ট। আমার এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। এবার আমরা স্টেপ নাম্বার 2-তে আসবো। এবার আমার আসল কাজটা শুরু হবে, মানে আমার ওই পাসগুলো এবার শুরু হবে, অ্যাকচুয়ালি পাসগুলো আমার এবার শুরু হবে। হ্যাঁ, এ অফ জিরোতে আপনি মাইনাস ইনফিনিটিকে ঢোকালেন, তো এ অফ জিরোতে যে এলিমেন্টটা ছিল সেই এলিমেন্টটা কোথায় যাবে? আমি তো রাখিনি কোনো এলিমেন্টকে ওখানে, আমি তো স্টোরি করেছি অ্যারের মধ্যে এই অফ জিরোতে তোমার মাইনাস ইনফিনিটি। আচ্ছা, আর তাহলে আমরা এলিমেন্টগুলো স্টোর করবো এ এ অফ অফ ওয়ান ওয়ান থেকে? থেকে, এ অফ ওয়ান থেকে, হ্যাঁ, ঠিক আছে তাহলে। ঠিক আছে, এ অফ ওয়ান থেকে স্টোর করব। এবার আমি কি করছি, আমি একটা লুপ চালাবো। তা আমি তো আর এখানে অ্যালগরিদমে তার লুপ লিখতে পারবো না। আমি তখন কি করছি, রিপিট স্টেপ 3 to 5, মানে আমার 3 নাম্বার স্টেপ থাকবে, 4 নাম্বার, 5 নাম্বার, এই 3, 4, 5 স্টেপটাকে আমরা রিপিট করব ফর কে ইকুয়ালস টু 2, 3, আপ টু n পর্যন্ত। ওকে, মানে কে এর ভ্যালু, কে মানে হচ্ছে পাস, তো কে এর ভ্যালু যখন 2, যখন 3, আমার দেখো কে এর কিন্তু তোমার 2 থেকে অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে, 2, 3 আপ টু n পর্যন্ত আমি কিন্তু এটাকে কন্টিনিউ করব। তাহলে আমার প্রথম কে এর ভ্যালু কত না 2, ফার্স্ট কিন্তু তোমার কে এর ভ্যালুটা হচ্ছে 2। স্টেপ নাম্বার 3, আমি এখানে একটা টেম্পোরারি ভেরিয়েবল নিচ্ছি, যার নাম দিচ্ছি টেম্প হচ্ছে একটা টেম্পোরারি ভেরিয়েবল। তার মধ্যে আমি সেট করছি এ অফ কেটাকে। এ অফ কে মানে কত, কে এর ভ্যালু কত ইনিশিয়ালি 2। আমি দেখো আমার অ্যালগরিদম প্রথমেই বলেছিলাম যে সিলেক্ট দ্য সেকেন্ড এলিমেন্ট, তাহলে কে যদি তোমার 2 হয়, তাহলে 2 মানে হচ্ছে আমার সেকেন্ড এলিমেন্টটা, তাই না? দেখো কে যখন 2,
তাই তো? আমি দেখো তোমার 33কে দেখো ইয়ে করেছি, সিলেকশন করেছি। আর 70 তোমার ধরো অলরেডি তোমার তো শর্টেড, ট্রাই ভ্যালি শর্টেড তো। আমি দেখো তোমার কেটা এখন 2, আমি এখন 33টাকে তোমার সিলেক্ট করে তাকে আমি কার মধ্যে রাখছি, তাকে আমি রাখছি টেম্পের মধ্যে। ওকে, টেম্পের মধ্যে 5 সেকেন্ড, হ্যাঁ 5 সেকেন্ড ওয়েট করো। অ্যাকচুয়ালি আমার খাবার চলে এসেছে, আমি খাবারটা একটু রিসিভ করি, 5 সেকেন্ড ওয়েট করো। ওকে, যেখানে ছিলাম আমরা, টেম্প ইজ ইকুয়াল টু এ অফ কে, মানে হচ্ছে যে আমার কেটা হচ্ছে এখন 2, অতএব আমি এখন এ অফ 2টাকে টেম্পের মধ্যে রাখলাম। ঠিক আছে, অ্যান্ড একটা পয়েন্টার ভেরিয়েবলকে মেনটেন করছি, পিটিআর বলে একটা ভেরিয়েবলকে মেনটেন করছি। আমি পিটিআরটাকে তোমার এখানে অ্যাসাইন করে রাখছি, পিটিআর ইকুয়ালস টু কে মাইনাস 1। তাহলে এখন তোমার পিটিআর কাকে পয়েন্ট করছে, কে তো আমার 2, তাহলে পিটিআর নিশ্চয়ই এখন 1, পিটিআর নিশ্চয়ই এখন 1, তাই তো? তাহলে টেম্পের মধ্যে আমি এখন তোমার রাখলাম এ অফ 2 এলিমেন্টটাকে, আর পিটিআরটাকে আমি তোমার কে মাইনাস 1 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিলাম, মানে সেট করে দিলাম। এবার স্টেপ নাম্বার 4, রিপিট while temp less than a of ptr। ভালো করে বোঝো যে আমার পিটিআরটা 1, তাহলে এ অফ 1, আর টেম্পের মধ্যে আমি কিন্তু 33টাকে রেখেছি। তো এই 33 যদি লেস দেন এ অফ 1 হয়, 33 যদি তোমার লেস দেন এ অফ 1 হয়, তাহলে আমরা এলিমেন্টটাকে রাইটে মুভ ফরওয়ার্ড করব। তখন আমরা কি করছি, তার মধ্যে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে সেট এ অফ পিটিআর প্লাস 1 ইকুয়ালস টু এ অফ পিটিআর, মানে হচ্ছে যে আমার এ অফ 1-এ তোমার যে এলিমেন্টটা ছিল তাকে আমি এখন এ অফ 2-তে শিফট করিয়ে দিচ্ছি। আমি এখানে লিখছি এ অফ পিটিআর। তার মানে এটা 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 অ্যাকচুয়ালি আমি তোমার যে কাজটা করছি সেটা হচ্ছে মুভ ফরওয়ার্ড। আমি এলিমেন্টটাকে মুভ ফরওয়ার্ড করে দিলাম রাইটে। আর তারপরে আমরা তারপরের স্টেপে আমরা কি করছি, মানে আমার এই স্টেপ 4-এর মধ্যে বিতে আমরা কি করছি, সেকেন্ড অপশন আমরা কি করছি না, পিটিআরটাকে আমরা আবার 1 ডিক্রিমেন্ট করে দিলাম। আমি এখানে 1 বাড়িয়েছিলাম, আমি এখানে পিটিআরটাকে আবার 1 কমিয়ে দিলাম, পিটিআর মাইনাস 1, যাতে পরের বার যাতে আমরা আবার যাতে কম্প্যারিজন করতে পারি। যে আমি এখানে এই হোয়াইল লুপটাকে আমি এখানে শেষ করে দিচ্ছি, এন্ড অফ হোয়াইল লুপ। আমার হোয়াইল লুপটা এখানে তোমার শেষ হয়ে যাচ্ছে, এন্ড অফ দ্য হোয়াইল লুপ। এবার 5 নাম্বার স্টেপে আমি আসবো। আমি প্রতিটা স্টেপকে আগে লিখে নেওয়ার পর আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাবো আমার অ্যালগরিদমটা কীভাবে কাজ করছে। ওকে, তাহলে জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। স্টেপ 5-এ দেখো আমি লিখছি এখানে সেট এ অফ পিটিআর প্লাস 1 ইকুয়ালস টু টেম্পের মধ্যে যাকে রেখেছিলাম তাকে আমি এখন পিটিআর প্লাস 1-এর মধ্যে স্টোর করে দিলাম। মানে আমি আমার আইটেমটাকে প্রপার প্লেসে আমি ইনসার্ট করে দিলাম, ইনসার্ট এলিমেন্ট ইন প্রপার প্লেস, আমার এবার তোমার শেষ হলো কোনটা না, এন্ড অফ স্টেপ 2 লুপ। এই 2তে আমি তোমার যে লুপটা স্টার্ট করেছি সেই লুপটা আমার এবার সেখানে শেষ হলো, এন্ড অফ স্টেপ 2 লুপ। আর স্টেপ 6-এ কি আমরা এবার কি করছি, রিটার্ন করে বেরিয়ে চলে আসছি। এটা হচ্ছে আমার লাস্ট স্টেপ 6 হচ্ছে আমার রিটার্ন করে বেরিয়ে চলে আসছে। এবার দেখো আমার পাশে এক্সাম্পলটা থাকলে সব থেকে ভালো হতো, আমাকে আবার উপরে তুলে তুলে আমাকে দেখাতে হবে। যাই হোক,
আমি এটা একটু লেফট হ্যান্ড সাইডে করে নিই, রাইটে আমার রাফ ওয়ার্ক করার জন্য একটু স্পেস রাখি। ওকে, আমি একটা স্টেপ দেখালেই বুঝতে পারবে বাকি কাজগুলো কিভাবে হচ্ছে। বেশ, আমাকে ফার্স্টে বলো যে এ অফ জিরোটা হচ্ছে আমার ইনফিনিটি, আমার ধরুন এটা এ অফ ওয়ান, এটা হচ্ছে এ অফ টু, আমি বেশি নিচ্ছি না, আমি কয়েকটা আমি জাস্ট এ অফ থ্রি পর্যন্ত নিচ্ছি, ঠিক আছে। এ অফ জিরোতে আমার কে ছিল, ইনফিনিটি ছিল। এ অফ ওয়ানে কে ছিল, 77। এ অফ টুতে কে ছিল, 33। আর এ অফ থ্রিতে কে ছিল, 44। আমি এইটুকু নিয়ে ফার্স্টে শুরু করছি। ওকে, তাহলে এ অফ জিরো ইকুয়ালস টু ইনফিনিটি আমার স্টেপ নাম্বার 1 কাজ করছে সুন্দরভাবে। আমি এ অফ জিরোতে আমি মাইনাস ইনফিনিটিটাকে আমি ফার্স্টে রেখেছি, ইনিশিয়ালাইজ করেছি। এবার স্টেপ 2 দেখো কি লিখেছি, রিপিট স্টেপ 3 to 5, মানে আমার এই 3, 4 আর 5 স্টেপটা রিপিট করবে কে এর ভ্যালু 2 এর জন্য, 3 এর জন্য, আপ টু কে ইজ ইকুয়াল টু n পর্যন্ত। অর্থাৎ যদি এখানে একটা ফর লুপ লিখতাম যে ফর কে ইজ ইকুয়াল টু 2, কে লেস দেন অর ইকুয়ালস টু n, কে প্লাস প্লাস। ওকে, একই ব্যাপার, সেই ফরটা ধরো এখানে কাজ করছে, সেই ফরটা ধরো এখানে কাজ করছে, ফর কে ইজ ইকুয়াল টু 2, কে লেস দেন অর ইকুয়ালস টু n, কে প্লাস প্লাস। তাহলে কেটা এখন তোমার কে এখন কিন্তু ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে 2। টেম্প ইজ ইকুয়াল টু এ অফ কে, টেম্প ইকুয়ালস টু এ অফ কে মানে হচ্ছে এ অফ 2, আর এ অফ 2 মানে কে আছে, এ অফ 2তে কে আছে 33। এখন টেম্পটার ভ্যালু হয়ে গেল তোমার 33। ওকে, এটা আমার শর্টেড সাবলিস্ট, এটা আমার হচ্ছে আনশর্টেড সাবলিস্ট। তাহলে আনশর্টেড সাবলিস্ট থেকে আমি প্রথম এলিমেন্টটাকে সিলেকশন করলাম, তো আমার এ অফ 2টা হচ্ছে এখন 33। অ্যান্ড পিটিআর ইকুয়ালস টু কে মাইনাস 1, আর তার সঙ্গে আমি তোমার কী করছি, পিটিআরটাকে আমরা কে মাইনাস 1 করে দিচ্ছি। তাহলে কে এর ভ্যালু তো তোমার 2 আছে ইনিশিয়ালি, তাহলে এখন কে মাইনাস 1 মানে হচ্ছে 2 মাইনাস 1 করে পিটিআরটা এখন হয়ে যাচ্ছে 1, পিটিআরটা কিন্তু এখন 1। স্টেপ 3টা হলো, তো আমাকে স্টেপ 3, স্টেপ 4 আর স্টেপ 5টাকে আমাকে কন্টিনিউ করতে হবে কে ইজ ইকুয়াল টু 2 এর জন্য। এবার স্টেপ 4-এ আসছি, রিপিট হোয়াইল টেম্প লেস দেন এ অফ পিটিআর। আমার টেম্পের ভ্যালুটা কত, টেম্পের মধ্যে কত আছে, 33 আছে, লেস দেন এ অফ পিটিআর মানে এ অফ 1, এ অফ 1 এর মধ্যে কে আছে 77, তাহলে 33 লেস দেন 77। এই কন্ডিশনটা দেখো আমার, আমি এ আর বিটাকে রিপিট করব ততক্ষণ পর্যন্তই যদি আমার টেম্পের ভ্যালুটা এ অফ পিটিআর থেকে তোমার ছোট হয়। তো 33 লেস দেন 77 তোমার কন্ডিশনটা ট্রু। তো এবার তোমার ঢুকলাম, এবার এতে আসছি, এর মধ্যে এতে আসছি, এতে কি বলেছে, এ অফ পিটিআর প্লাস 1 ইজ ইকুয়াল টু এ অফ পিটিআর, মানে হলো এ অফ পিটিআর প্লাস 1, তাহলে পিটিআর এর ভ্যালু কত আছে, পিটিআরটা তোমার কত করেছো তুমি এখানে 1 করে রেখেছো, তাহলে এ অফ 1 প্লাস 1 ইকুয়ালস টু এ অফ 1, তাই তো। তাহলে আমি কি করলাম, তাহলে এ অফ 1-এ কে আছে, এ অফ 1-এ দেখো কে আছে তোমার, দেখো 77, এ অফ 1-এ তোমার কে আছে দেখো 77, সেই 77টাকে তুমি কোথায় রাখলে, এ অফ 2-তে, তাহলে এ অফ 2-তে এখন তোমার কে চলে গেল 77। তাহলে আমার যখন শর্টিংটা যখন হচ্ছিল তখন কী হচ্ছিল না, 33টা তোমার তখন যেহেতু এর থেকে ছোট 77-এর থাকে, আমি তখন কি করছিলাম, আমি তখন লেখে নিয়ে এসে এর জায়গায় রাখছিলাম, আর একে আমি তোমার কী করছিলাম, এটাকে মুভ ফরওয়ার্ড করে দিচ্ছি, দেখো তাই তো করছি। তাহলে এখন 77 দেখো তোমার কিন্তু এ অফ 2-তে চলে এসছে, আমার 77 কিন্তু এখন দেখো এ অফ 2-তে চলে এসছে, কিন্তু 33 কিন্তু এখন এখানে আসেনি, সেই কাজটা কিন্তু এখনও করিনি, এরপরে করব। সেট পিটিআর ইকুয়ালস টু পিটিআর মাইনাস 1, তাহলে এখন পিটিআরটাকে আমি এখন কি দিয়ে সেট করে দিলাম, তাহলে এখন তোমার পিটিআরের ভ্যালুটা তোমার কত হবে, পিটিআর তোমার কি ছিল বলো, কি ছিল, পিটিআর ইকুয়ালস টু পিটিআর মাইনাস 1 পেলাম, তাহলে আমার তো পিটিআরটা 1ই আছে, তো আমার তো পিটিআর তো ভ্যালু তো 1ই আছে। তাহলে এখন দেখো পিটিআর ইকুয়ালস টু পিটিআর মাইনাস 1, তার মানে 1 মাইনাস 1 করে পিটিআরটা কত হয়ে গেল, 0। আমার দেখো এন্ড অফ হোয়াইল লুপ, আমার লুপটা কিন্তু শেষ হয়ে গেছে, এই এ আর বিটা কিন্তু কাজটা হয়ে গেল, 4 নাম্বার স্টেপে দেখো এ আর বিটা কিন্তু হয়ে গেল। এবার 5 নাম্বার স্টেপে আসছি, সেট এ অফ পিটিআর প্লাস 1 ইকুয়ালস টু টেম্প, তাহলে এ অফ পিটিআর প্লাস 1, পিটিআর এর ভ্যালু কত এখন তুমি আপডেট করেছো কত দিয়ে, 0 দিয়ে,
তাহলে 0+1 মানে হচ্ছে 1 ইকুয়ালস টু টেম্পের মধ্যে কি আছে 33। তাহলে আমার এটা হলো না যে এখন এ অফ 0+1 মানে তো এ অফ 1 ইকুয়ালস টু 33। তাহলে এখন এ অফ 1 কে চলে আসবে 33, দেখো এখন এ অফ 1 চলে আসলো। ঠিক আছে, তারপরে 6 নাম্বার স্টেপে কি করছি, রিটার্ন করে বেরিয়ে আসবে। এখন তোমার রিটার্ন করবে না, আমার তখন জাস্ট কেটা তোমার 2 হলো, এরপর তোমার কে এর মানটা তোমার 3 হবে, তার জন্য তোমার আবার এই 3 4 5 এই তিনটে স্টেপ আবার রিপিট করবে। তাহলে এরকমভাবে আমার কন্টিনিউ করছে আপ টু এন পর্যন্ত। তাহলে আমি প্রথম স্টেপটা দেখালাম, প্রথমবারে আমার কে যখন 2, তখন দেখো 33 আর 77-এর মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি 33টা আমার তার কিন্তু প্রপার প্লেসটা পেয়ে গেছে, বা তার প্লেসে কিন্তু সে ইনসার্ট হয়ে গেছে। তাহলে এই কোডটা কি কাজ করছে, একটাই এটা ইয়ার জন্যই, ইটারেশনের জন্য কিন্তু আমি এখানে দেখিয়েছি যে কীভাবে কাজ করছে। তাহলে আমার কিন্তু প্রপারলি ওয়ার্ক করছে আমার এই অ্যালগোরিদমটা। ঠিক আছে, বোঝা গেল? ডান দিকে যে এক্সাম্পলটা দিয়ে দেখালাম অ্যালগোরিদমটা কীভাবে কাজ করছে। প্রত্যেকটা স্টেপ কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যে আমার পিটিআর এর ভ্যালু কত হচ্ছে, এখন টেম্পের ভ্যালু কত, এ অফ পিটিআর প্লাস 1 ইজ ইকুয়াল টু এ অফ পিটিআর মানে কি বোঝাচ্ছে না, আমি অ্যাকচুয়ালি এটাকে মুভ করছি, আমার এলিমেন্টটাকে আমি রাইটে এক ঘর মুভ করে দিচ্ছি। সব কিন্তু আমাকে ওই পয়েন্টার দিয়ে দিয়ে আমার কাজগুলো হচ্ছে। ওই পিটিআরে কিন্তু আসল কাজ কিন্তু ওই পিটিআরের, যে পিটিআর কীভাবে কাজ করছে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যালগোরিদমটা। ঠিক আছে, মুখস্থ করা কিন্তু বিষয় নয়, বিষয়টা কিন্তু বোঝার। কারণ 6টা আমার স্টেপ আছে, তো এই 6টা স্টেপকে আমি দেখালাম যে 6টা স্টেপ তোমার আমার প্রথম ইটারেশনের জন্য কীভাবে কাজ করছে। তো আমার কে যখন আবার 3 হবে তখন তার জন্য তোমার আবার সেম ফ্যাশনে কাজ করবে আমার অ্যালগোরিদমটা। আমি তখন তো লুপ লাগিয়েছি, একটা ফর লুপ লাগিয়েছি, যে আমার 3 4 5 স্টেপটা রিপিট করবে যতক্ষণ পর্যন্ত কে এর ভ্যালুটা লেস দেন অর ইকুয়ালস টু n। আমি 2 থেকে স্টার্ট করেছি। ঠিক আছে, তো দিস ইজ দ্য অ্যালগোরিদম অফ ইনসারশন সর্ট। দেখো বুঝতে পারলে কিনা বলো। স্যার এ অফ পিটিআরটা কিভাবে মানে কোনটাকে করা হচ্ছে বুঝতে পারলাম। হুম, কোন স্টেপটা বলো, কোন স্টেপটা বলো। স্টেপ 3। স্টেপ 3 পিটিআর ইকুয়ালস টু k-1 করা হয়েছে কেন? হ্যাঁ স্যার। আমি তো এখানে তোমার তো সেট করছি, তো আমি তোমার তো লজিকটাকে তো সেট করে রাখছি যে যদি আমি পিটিআর ইকুয়ালস টু k-1 না করি, তাহলে পরের বার যখন আমি +1 করবো তখন তোমার কাজ হবে না। না হলে আমরা টেম্পের মধ্যে এ অফ কেটাকে রাখছি, কেটা আমার 2, তাহলে টেম্পের মধ্যে আমি কি রাখলাম, এ অফ 2টাকে রাখলাম। এ অফ 2 এর মধ্যে কি আছে, তাকে 33 আছে। দেখো ইনিশিয়ালি কিন্তু আমার এ অফ 2 এর মধ্যে কে ছিল, 33 ছিল, তাকে রাখলাম এ অফ 2 এর মধ্যে। আমি পিটিআরটাকে 1 কমিয়ে রাখলাম, কারণ আমার কেটা আমার এখন 2 আছে, আমি এখন তোমার দেখো পিটিআরটাকে তোমার এখন 1 করে দিলাম। এটা কিন্তু আমার লজিকটা। আমি এখন পিটিআর কিন্তু এখন দেখো 1। এবার দেখো আমি চেক করছি যে টেম্প লেস দেন এ অফ পিটিআর কিনা। টেম্পের মধ্যে কি আছে, 33 আছে, আর এ অফ পিটিআর মানে কত, এ অফ 1। তো কেন কমালাম বোঝা গেল, কারণ এ অফ 1 এর মধ্যে আমাদের কি আছে, দেখো 77 আছে। তখন চেক করছে এখন 33 লেস দেন 77 কিনা। তো আমার কন্ডিশনটা ট্রু। যদি কন্ডিশনটা ট্রু হয় তখন তোমার এই এ আর বি, তোমার এই যে সাব স্টেপ দুটো আমার তখন এক্সিকিউট করবে। তারপরে এতে কি আছে, কি বলেছে, এ অফ পিটিআর প্লাস 1 ইজ ইকুয়াল টু এ অফ পিটিআর। তাহলে এ অফ পিটিআর মানে কত, পিটিআর তোমার এখন 1 আছে, তাহলে এ অফ 1 এর মধ্যে কি আছে, 77। তো সেই 77টাকে আমি কোন প্লেসে রাখছি এখন, না এ অফ পিটিআর প্লাস 1-এ। তাহলে পিটিআর এর মান যদি 1 হয় তাহলে আমার এ অফ পিটিআর প্লাস 1 মানে কত হবে, এ অফ 2 হবে। তাহলে এখন 77টাকে আমি তোমার কোথায় রাখলাম, এ অফ 2-তে রাখলাম। দেখো আমার দেখো তোমার কিন্তু 77 দেখো এ অফ 2-তে কিন্তু চলে এসছে। তারপরে পিটিআরটাকে আমি আবার 1 কমিয়ে এখানে রেখে দিলাম, তাহলে পিটিআর এর ভ্যালুটা এখন কত হয়ে গেল, 0। দেখো পিটিআর ইজ ইকুয়াল টু পিটিআর মাইনাস 1। এখন তোমার কিন্তু 1 ছিল পিটিআরটা, এখন 1 মাইনাস 1 করে 0 করে দিলাম। তারপরে কি হচ্ছে, এ অফ পিটিআর প্লাস 1 ইজ ইকুয়াল টু টেম্প, মানে টেম্পের মধ্যে আমার যে ভ্যালুটা আছে অর্থাৎ 33, সেই 33টাকে আমি এখন এর পিটিআর প্লাস 1-এ রাখছি। আমার পিটিআর এর মান তো তোমার 0 হয়ে আছে, তাহলে 0 প্লাস 1 মানে কত হবে, এ অফ 1। তাহলে এখন 33 তোমার দেখো এখন এ অফ 1-এ প্লেসড হয়ে গেল। আমার একটা স্টেপ ওভার। এইভাবে বাকি স্টেপগুলো কাজ করবে একই ফ্যাশনে। হ্যাঁ স্যার। ঠিক আছে, খুবই কনসেপচুয়াল, স্যার। কিন্তু খুবই কনসেপচুয়াল একটা অ্যালগোরিদম কীভাবে কাজ করছে, খুবই কনসেপচুয়াল। তো আমাকে কিন্তু এক্সাম্পল দেখে আমাকে বুঝতে হবে যে আমার অ্যালগোরিদমটা কীভাবে কাজ করছে। আর আমি যখন দেখলাম যে একটা স্টেপ যখন আমার সঠিকভাবে কাজ করছে আমার অ্যালগোরিদমটা, কিন্তু বাকি কে যখন 3 বা 4 যখন 5, তখন তার জন্য কিন্তু আমার অ্যালগোরিদম কিন্তু একইভাবেই কাজ করবে।
আমার লজিক কিন্তু তোমার ফিক্স থাকবে প্রতিটা এলিমেন্টের জন্য বা প্রত্যেকটা পাসের জন্য। এটা হচ্ছে আমাদের ইনসার্শন শর্টের অ্যালগোরিদম। পরীক্ষায় আসলে এটাকে লিখতে পারো, বা আমি হাউ ইনসার্শন শর্ট ওয়ার্কস আমি যেভাবে স্টেপ ওয়াইজ দেখিয়েছিলাম সেটা করলেও কিন্তু ভুল নয়, সেটাও করতে পারো, সেটাও কিন্তু করা যাবে। এটা কিন্তু অ্যাডিশনাল একটা অ্যালগোরিদম, মানে কোর অ্যালগোরিদম কিন্তু বলতে বোঝায় এটাকে, এটা কিন্তু কোর অ্যালগোরিদম। ওকে, তো তোমরা এটাকেও ফলো করতে পারো। যদি এটা কঠিন লাগে, আগে যেটা দেখিয়েছি হাউ ইনসার্শন শর্ট ওয়ার্কস, ওটা কিন্তু স্টেপ ওয়াইজ লিখে লিখে তখন তোমাকে বলতে হবে একটা এক্সাম্পল নিয়ে, ওটা কিন্তু একটা অ্যালগোরিদম। ঠিক আছে, চলো আমরা এবার নেক্সট কনসেপ্টটা, তাহলে আর মানে এটা বোঝা গেল, বাকিদের বোঝা গেল? ইয়েস স্যার, বোঝা গেছে। স্যার বলছি শর্টিং থেকে কি শুধু অ্যালগোরিদমই আসে না প্রোগ্রামও আসতে পারে? প্রোগ্রাম আসবে না, প্রোগ্রাম দেবে না। ওকে স্যার। ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমে কোনো প্রোগ্রাম থাকবে না, প্রোগ্রাম থাকবে সিতে আর পাইথনে। ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম থেকে তোমার কিন্তু যা আসবে, তোমার সব কিন্তু অ্যালগোরিদম আসবে বা সিউডো কোড আসবে, কোনো প্রোগ্রাম আসবে না। আর যদি প্রোগ্রাম দেয়, হয়তো তোমাকে বললো যে বাবেল শটের একটা প্রোগ্রাম, ছোটো প্রোগ্রাম, বা ইনসার্শন শটের তোমার প্রোগ্রাম, বা সিলেকশন শট, এগুলো কিন্তু তোমার ছোটো প্রোগ্রাম, এগুলো বেসিক্যালি আমি এই অ্যালগো থেকে কিন্তু তোমার প্রোগ্রামটাকে ডেভেলপ করতে পারি খুব সহজে। এই অ্যালগোর যে স্টেপগুলো আছে না, সেটাকে ধরেই কিন্তু তোমার প্রোগ্রামটা কিন্তু খুব সহজেই তোমার ডেভেলপ করা যাবে। অবশ্য আমার নেস্টেড লুপ লাগবে, কারণ দেখো এখানে একটা লুপ চালাচ্ছি স্টেপ নাম্বার 2-তে, আবার দেখো কিন্তু স্টেপ নাম্বার 4-এ কিন্তু আবার একটা লুপ আছে, তাই না? তার নেস্টেড লুপ তার মানে অ্যাকচুয়ালি, তো তার জন্যই আমার প্রথম লুপটা দেখো এন নাম্বার অফ টাইমস কম্পিউট হচ্ছে, আমার সেকেন্ড লুপটা দেখো কিন্তু এন নাম্বার অফ টাইমস কম্পিউট হচ্ছে। তাহলে আমার দেখো তাহলে এখন এন ইন্টু এন মানে এন স্কোয়ার, আমার এখন কমপ্লেক্সিটি হয়ে যাবে এন স্কোয়ার ইনসার্শন এর ক্ষেত্রে, তাই না? তো সেটা আমরা আসবো কমপ্লেক্সিটি ফাইন্ডিংয়ে। এবার আমরা কমপ্লেক্সিটি অফ ইনসার্শন শর্ট আমরা দেখব, কমপ্লেক্সিটি অফ ইনসার্শন শর্ট। টাইম কমপ্লেক্সিটি অ্যানালিসিস। ওকে, তো আমরা অ্যালগোরিদম পড়তে গিয়ে আমরা দেখলাম যে সিলেকশন শর্ট, তার মধ্যে আমরা দুটো লুপ ব্যবহার করছি, তাই না? সিলেকশন শর্ট অ্যালগোরিদম কনসিস্ট অফ টু নেস্টেড লুপ, মানে টু লুপস বা টু নেস্টেড লুপ। ওকে, তো যেহেতু দুটো নেস্টেড লুপ কাজ করছে, তাহলে ওয়িং টু দ্য টু নেস্টেড লুপ আমরা বলতে পারি ইট হ্যাজ big O of n square time complexity, এবার এটা তো আমাদের তো অ্যানালিসিস হলো না, যে দুটো লুপ চলছে আমার এন নাম্বার অফ টাইমস করে বলে আমি এখানে বলে দিচ্ছি যে এন ইন্টু এন, মানে আমি ধরুন যদি এরকমভাবে দেখিয়েছিলাম যে নেস্টেড লুপ কীভাবে কাজ করে, ধরুন আমার এখানে একটা লুপ আছে ফর আই ইজ ইকুয়াল টু 1 আর আই লেস দেন ইকুয়ালস টু 5, আবার ধরুন আই প্লাস প্লাস, আর তারপরে ধরুন আমার হয়তো আবার একটা লুপ আছে নেস্টেড লুপ ফর জে ইজ ইকুয়াল টু 1, জে লেস দেন অর ইকুয়ালস টু 5, জে প্লাস প্লাস। তখন দেখো কী হচ্ছিল, আমি যদি ধরুন এখানে যদি একটা কোনো প্রিন্টেড মেসেজকে ডিসপ্লে করি, একটা হয়তো গুড নাইট মেসেজকে ডিসপ্লে করছি, গুড নাইট, তো আমি যদি এখন জিজ্ঞেস করি যে আমার এই গুড নাইট মেসেজটা কতবার ডিসপ্লে হবে আমার এই নেস্টেড লুপের জন্য, কি বলবে? কতবার দেখাবে? 25 বার। 25 বার। সেই 25 বারটা কেমন করে বললে? না এখানে দেখো আমার প্রথম লুপটা দেখো তার ম্যাক্সিমাম ভ্যালু কতবার ঘুরছে, 5 বার ঘুরছে, তুমি এটাকে এন ভাবো, তাহলে এন ইজ ইকুয়াল টু 5। আবার সেকেন্ড যে তোমার লুপটা আছে, যে সেকেন্ড যে ইনার লুপটা রয়েছে বা নেস্টেড লুপটা রয়েছে, তার দেখো তোমার এখানে দেখো এনটা কিন্তু 5, তাহলে তোমাদের এখানে দেখো কিন্তু এন ইজ ইকুয়াল টু 5, তাই তোমার এটা কতবার ঘুরছে? 25 বার। তা আমি তো বলতে পারি তো যে এন স্কোয়ার, তাই তো বলতে পারি তো এন স্কোয়ার 5 স্কোয়ার মানে 25 বার। ওকে, বলা যেতে পারে। তো তার রেসপেক্টে আমি বললাম এখানে অর্ডার অফ এন স্কোয়ার, তার রেসপেক্টে বললাম।
এবার যদি আমরা একটু টাইম কমপ্লেক্সিটিতে একটু আমরা চিন্তা ভাবনা করতে চাই যে আমার সব থেকে ওস্ট কেসে যখন আমার অ্যারেটা হয়তো পুরো রিভার্স অর্ডারে আছে, আমার অ্যারেটা ধরুন হয়তো পুরোপুরি রিভার্স অর্ডারে আছে, তাই তো? তাহলে আমার ম্যাক্সিমাম কতবার কত নাম্বার অফ কম্প্যারিজন দরকার, ম্যাক্সিমাম কত তাহলে নাম্বার? এন স্কোয়ার, হ্যাঁ, এন স্কোয়ার দরকার, মানে এন যত হবে তত। না আমি তো তোমার কত আমার কমপ্লেক্সিটি, তোমার কমপ্লেক্সিটি, আমি বলছি কম্প্যারিজন, আমি অপারেশন বলছি না, কম্প্যারিজন কতবার দরকার? যতগুলো নাম্বার তার আছে স্কোয়ার হবে কি? আমার ম্যাক্সিমাম, আমার ধরুন ইনার লুপটা আমার কতবার কম্প্যারিজন করবে বা কতবার কাজ করবে? ম্যাক্সিমাম তোমার k-1, k-1, আমার দেখো ওখানে নাম্বার অফ এলিমেন্ট ছিল তোমার তখন 9টা, আর আমার দেখো তোমার স্টেপ লেগেছিল তোমার কটা, পাস লেগেছিল কটা, 8টা, তাই না? বা 9টাও বলতে পারতাম, তো আমি যখন বলছি k-1, তাহলে আমি এখন তোমার লিখতে পারি কি f অফ n ইকুয়ালস টু f অফ n ইজ ইকুয়াল টু, দেখো প্রথমবার আমার প্রথম নাম্বারটা অলরেডি তোমার দেখো শর্টেড ছিল, তাকে আমি কিছু কাজ করছি না, তাহলে 1, তারপর দেখো তোমার 2, এভাবে তোমার আস্তে আস্তে বাড়তে বাড়তে যাচ্ছে, আর লাস্টে কি আমার তোমার কতবার লাগছে কম্প্যারিজন? n-1, তাই তো? বলতে পারি তো 1 প্লাস 2 প্লাস লাস্টে কি আমার দেখো n-1 লাগছে, তাহলে এটাকে আমরা তোমার কীভাবে ভাঙতে পারি? এটা মানে কি আসবে n ইন্টু n-1/2, n ইন্টু n-1/2, তার মানে কি আসছে n²/2 মাইনাস n/2, তা আমি তাকে লিখতে পারি তোমার যে হায়ার যে অর্ডারটা তোমার হচ্ছে অর্ডার অফ n², এইভাবে তো আমরা দেখাতে পারি, কিন্তু ওস্ট কেসে, এটা হচ্ছে আমাদের ওস্ট কেসে। ওকে, তাহলে আমাদের ওস্ট কেসে তোমার ইনসারশন শর্টের তোমার ওস্ট কেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n², আর অ্যাভারেজ কেস যদি তুমি কনসিডার করো তাও কিন্তু তোমার অর্ডার অফ n², তাই না? আর সব থেকে বেস্ট কেস যখন, তখন কতবার কম্প্যারিজন দরকার? বিগ অফ 1 হবে, যেটা না, বিগ অফ 1 কেন, আমার কম্প্যারিজন বলছি, টাইম কমপ্লেক্সিটি বলছি বেস্ট কেসে। এটা একবার করতে হবে না, মানে আমাদের করায় অ্যাসেন্ডিং করাই থাকবে। তুই সব করা কিছু থাকলে এই- তুমি কি করে বুঝবে তোমার করা? তোমাকে তো চেক করতে হবে, তোমাকে তো একবারই করতে হবে তো। একবার করলে হবে? আমার যদি 5টা নাম্বার থেকে আমাকে একবার করলে হবে? আমাদের আমার যতগুলো নাম্বার অফ এলিমেন্ট আছে অ্যারেতে তো ততবার কম্প্যারিজন করতে হবে। তো আমার নাম্বার অফ এলিমেন্ট তোমার কটা আছে অ্যারেতে? n নাম্বার অফ এলিমেন্ট আছে, তো আমাকে অ্যাটলিস্ট আমাকে n নাম্বার অফ টাইমস আমাকে কম্প্যারিজন করতে হবে। আমি একবার কেন বলছি, যে ধরো আমার ধরো তোমার পাঁচটা ধরো নাম্বার আছে, ধরো 4 5 4 3, ধরো আমার তোমার এইভাবে তোমার দেওয়া আছে, ধরো 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে? ধরো আমার এখানে তাহলে নাম্বার অফ এলিমেন্ট কটা? 5, তাই এটা আমার ধরো ফার্স্ট এলিমেন্ট, এটা তোমার অলরেডি তোমার ট্রাইভ্যালি শর্টেড, তাই তো? এবার তুমি দেখো 2টাকে তুমি এবার কম্পেয়ার করছো এর সাথে, যে 2টা এর থেকে ছোটো কিনা, ছোটো নয়, তো তোমার তার প্লেসই আছে। তারপর তুমি দেখো 3টাকে কম্পেয়ার করছো, যে 3টা এর থেকে তোমার ছোটো কিনা বা এর থেকে ছোটো কিনা, দেখছো যে না তার প্লেসে আছে, তো তোমাকে তো সবার সঙ্গে আবার কম্পেয়ার করে করে দেখতে হচ্ছে, তাই না? আর দেখো -∞ যে তুমি ফার্স্টে লিখেছিলে, তাহলে সেই -∞ সঙ্গে তো তোমাকে আবার কম্পেয়ার করে দেখতে হয়েছে 1টার, যে 1টা এর থেকে তোমার বড় কিনা, এটা তোমার সব থেকে তো লোয়ার এলিমেন্ট। তাহলে আলটিমেট তুমি কতবার কম্পারিজন করলে? 5বার করলে, দেখো ভালো করে ইয়ে করে দেখো, তুমি কিন্তু মানে 5বারই n বার হচ্ছে, হ্যাঁ, মানে n বার হচ্ছে, n যত n বার থাকবে হচ্ছে, তাহলে আমি তখন কি বলতে পারি? লিনিয়ার আমার সব থেকে বেস্ট কেস কি বলতে পারি? n, লিনিয়ার কমপ্লেক্সিটি বিগ অফ n। বিগ অফ n। তাহলে আমরা এখান থেকে যেটা কনক্লুড করতে পারবো এখন, সেটা হচ্ছে আমার ইনসারশন শর্টের বেস্ট কেস কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি তোমার হচ্ছে সব থেকে বেস্ট কেস হচ্ছে, আমি বলতে পারি এখানে n বা অর্ডার অফ n। আমি অ্যাভারেজ কেসের ক্ষেত্রে আমার কিন্তু সেম লাগছে, অ্যাভারেজ কেসের ক্ষেত্রে আমার একই রকম লাগছে, সেটা হচ্ছে বিগ ও অফ n², এটা বিগ ও অফ n করো, আর আমার ওস্ট কেসের ক্ষেত্রে কিন্তু সে একই অর্ডার অফ n², অর্ডার অফ n²। ওকে, এটা হচ্ছে আমাদের ডিফারেন্ট কেস, আর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে আমাদের কমপ্লেক্সিটি। টাইম কমপ্লেক্সিটি বলবো, টাইম কমপ্লেক্সিটি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার জিস্ট, এটা আমাকে মনে রাখতে হবে যে কোন কেসে আমাদের কি হচ্ছে বেসিক্যালি।
ওকে, আর স্পেস কমপ্লেক্সিটি কি বলবো, এটা ইন প্লেস সর্টিং অ্যালগোরিদম, তাই না? ইন প্লেস সর্টিং অ্যালগোরিদম, সিলেকশন সর্টটা প্রথমেই বলছিলাম, কারণ তাদের প্লেসের মধ্যেই কাজ হচ্ছে, আমার অ্যাডিশনাল আমার কোনো আদার কোনো অ্যারে লাগছে না, একটা অ্যারের মধ্যেই কাজটা হচ্ছে, তার জাস্ট প্লেসগুলো তোমার চেঞ্জ হচ্ছে, এলিমেন্টের প্লেসগুলো তোমার জাস্ট চেঞ্জ হচ্ছে বলে এটাকে বলা হয় ইন প্লেস সর্টিং অ্যালগোরিদম। আর আমার যা কিছু কাজ হচ্ছে সবই কিন্তু প্রত্যেকটা কম্পিউটেশন কিন্তু তোমার কাজ হচ্ছে কার উপরে না, আমার অরিজিনাল অ্যারের উপরে, আমার এক্সট্রা কোনো অ্যারে আর লাগছে না এখানে। তো আমার এখানে তার মানে স্পেস কমপ্লেক্সিটি কত আসবে, তার মানে কি বলতে পারি স্পেস কমপ্লেক্সিটি কত হবে? আমি আগেরটা বলেছিলাম কিন্তু স্পেস কমপ্লেক্সিটি এর ক্ষেত্রে, বাবেল সেটের স্যার ক্ষেত্রে। এন হবে কি? হ্যাঁ, এন হবে কি মানে স্যার? না এন কেন হবে, আমার তো কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ স্পেস লাগছে, কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ স্পেস মানে তাকে আমরা কি বলি, অর্ডার অফ ওয়ান, ওয়ান হবে। ওয়ান হবে, অর্ডার অফ ওয়ান, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন বলি যে আমার বাবেল শট আর ইনসারশন শটের মধ্যে কি ডিফারেন্স, কি বলবো, বাবেল শট আর ইনসারশন শটের মধ্যে কি ডিফারেন্স, তাহলে কি বলবো? কিছু পারফরমেন্সে কিছু ডিফারেন্স হচ্ছে বাবেল শটের সাথে ইনসারশন শটের? বাবেল শট আর ইনসারশন শটের মধ্যে আমার পারফরমেন্সের কিছু ডিফারেন্স হচ্ছে? ওটা তো ইন প্লেস সর্টিং অ্যালগোরিদম, এটাও ইন প্লেস সর্টিং অ্যালগোরিদম, দুটোই আমাদের ইন প্লেস সর্টিং অ্যালগোরিদম। আমার ওখানের ক্ষেত্রে তোমার ওয়েস্ট কেসে কি ছিল, বা বাবেল শটের ক্ষেত্রে তোমার কমপ্লেক্সিটি কি ছিল, অর্ডার অফ এন স্কোয়ার, তাই না? ওখানে অর্ডার অফ এন স্কোয়ার ছিল, এখানে অর্ডার অফ এন স্কোয়ার ছিল, এন স্কোয়ার আছে এখানে, ওরও তোমার স্পেস কমপ্লেক্সিটি অর্ডার অফ ওয়ান, এরও তোমার হচ্ছে অর্ডার অফ ওয়ান। ওটাও তোমার ইন প্লেস সর্টিং অ্যালগোরিদম, কোনো এক্সটার্নাল কোনো অ্যারে লাগছে না, এক্সট্রা কোনো অ্যারে লাগছে না সর্টিংয়ের জন্য, আমার এটা তোমার হচ্ছে ইন প্লেস সর্টিং অ্যালগোরিদম। লজিকটা শুধু আলাদা। লজিকটা আলাদা, তাই তো, লজিকটা আলাদা। আর ইনসারশন শর্ট, বেসিক্যালি ইনসারশন শর্টের ক্ষেত্রে আরেকটা তোমার যেটা জিনিস সেটা হচ্ছে যে আমরা, স্যার ওটাতে বারবার সোয়াপ করতে হয়, এটাতে বারবার সোয়াপ করতে আমার হয়। এখানে সোয়াপিং অপারেশনসটা কম লাগছে, তাই না, আমাকে এখানে বারবার সোয়াপ করতে হচ্ছে না, আমি জাস্ট মুভ করছি, মুভ ফরওয়ার্ড করছি এলিমেন্টগুলোকে, তাই না? আর যদি আমাদের অ্যারেটা যদি তোমার পার্সিয়ালি শর্টেড থাকে তাহলে সেক্ষেত্রে আমার নাম্বার অফ কম্প্যারিজনটা একটু কমছে, তাই তো, বলতে পারি তো সেটা, যদি আমাদের অ্যারেটা তোমার যদি শর্টেড থাকে তাহলে আমাদের নাম্বার অফ কম্প্যারিজনটা অ্যাকচুয়ালি কিছুটা হলেও কমছে, তাই না, বলতে পারি তো, কমছে। আর কি ডিফারেন্স বলতে পারবো, আর কি ডিফারেন্স বলতে পারি আমরা বাবেল শট ভার্সেস ইনসারশন শট? both are the type of internal sorting, তাই না, both are the type of internal sorting, মানে আমরা একটা কম্পারেটিভ স্টাডি করছি, মানে আমরা কম্পেয়ার করছি, তার মধ্যে আমার সিমিলারিটি থাকতে পারে আবার ডিসিমিলারিটি থাকতে পারে। আর এমনি কোনো মেন কোনো ডিফারেন্সের কোনো পয়েন্ট আছে, কোনটা কমপ্লেক্স বলে মনে হলো, বাবেল শট না ইনসারশন শট? এই ইনসারশন ইনসারশন শট, ইনসারশন শট কিন্তু কমপ্লেক্স বলে মনে হলো। তাহলে আমরা বাবেল শটের সাথে ইনসারশন শটের একটু কম্প্যারিজন দেখবো বা ডিফারেন্স দেখবো, যাই বলো, বাবেল শট আর হচ্ছে ইনসারশন শট। বেশ কয়েকটা পয়েন্ট আমরা এখানে ডিসকাশন করব, কয়েকটা পয়েন্ট, দু তিনটে, যাতে পরীক্ষায় যদি আমাদের কোশ্চেন্স আসে তাহলে আমরা যাতে লিখতে পারি বাবেল শট ভার্সেস ইনসারশন শট। আমার প্রথম যেটা আমরা লিখতে পারি যে বাবেল শটটাও খুব সিম্পল একটা শর্টিং অ্যালগোরিদম, আবার ইনসারশন শটও কিন্তু একটা সিম্পল শর্টিং অ্যালগোরিদম। আর আমরা ইনসারশন শটে একটা করে এলিমেন্টকেই দেখো আমি কিন্তু ট্রান্সফার করছিলাম অ্যাট এ টাইম, তাই না? আর বাবেল শটের ক্ষেত্রে আমরা বেসিক্যালি রিপিটেডলি আমরা লিস্টটাকে চেক করছি, ওকে, আমি কম্পেয়ার করছি আমার অ্যাডজাসেন্ট পেয়ারের সাথে, তারপরে সোয়াপিং করছি যদি তারা রং অর্ডারে থাকে,
সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমার মোর নাম্বার অফ সোয়াপ, যেটা তুমি বলছিলে যে বাবেল শটের ক্ষেত্রে আমার মোর নাম্বার অফ সোয়াপিংয়ের দরকার পড়ে, কিন্তু ইনসার্শন শটেও কিন্তু আমি সোয়াপ করছি অ্যাকচুয়ালি, কিন্তু আমার লেস নাম্বার অফ সোয়াপিংয়ের প্রয়োজন পড়ছে, মানে আমরা মুভ করছি, বেসিক্যালি মুভ ফরওয়ার্ড করছি। আর বাবেল শটটা আমার অনেকটা স্লোয়ার দ্যান ইনসার্শন শট। আর ঘুরিয়ে বলতে গেলে বলা যায় যে ইনসার্শন শটটা কিন্তু আমার হচ্ছে ফাস্টার, কিছুটা হলেও ফাস্টার বাবেল শটের থেকে। আর বাবেল শটটা হচ্ছে খুব সিম্পল, আর ইনসার্শন শটটা হচ্ছে কমপ্লেক্স দ্যান বাবেল শট, কমপ্লেক্স দ্যান বাবেল শট। তো এই দু তিনটে পয়েন্ট আমরা জাস্ট একটু লিখবো। আমি এখানে কোনো কমপ্লেক্সিটি, কোনো ডিফারেন্স বলছি না। যদি কম্পেয়ার করতে বলে তখন তুমি কমপ্লেক্সিটি দেখাবে বাবেল শটের ক্ষেত্রে, তখন তুমি ইনসার্শনের ক্ষেত্রে তুমি কমপ্লেক্সিটি দেখাবে। না হলে কিন্তু কম্পেয়ার না বললে কিন্তু কমপ্লেক্সিটি দেখানোর দরকার নেই। যদি তোমাকে ডিফারেন্স বলে তাহলে কিন্তু কোনো কমপ্লেক্সিটি, কোনো ডিফারেন্স বলার দরকার নেই, কারণ অ্যাকচুয়ালি কিন্তু কোনো ডিফারেন্স নেই কমপ্লেক্সিটির মধ্যে। আমার মোরাললেস সবারই অর্ডার অফ এন স্কোয়ার, সেটা আমরা বলতে পারি। ওকে, তো এইভাবে আমরা কিন্তু ডিফারেন্সিয়েটগুলো করব। যদি আমাদের আসে পরীক্ষায় বা কম্পারিজন যদি আসে, আমরা কিন্তু এইভাবে কিছু কিছু পয়েন্ট আমরা এমফ্যাসিস করব। আমি ইনপ্লেস বলতে পারছি না এখানে ইনপ্লেস সর্টিং, কারণ দুটো ক্ষেত্রেই ইনপ্লেস সর্টিং অ্যালগোরিদম দুটোই ওই সিম্পল কমপ্লেক্স এই কনসেপ্টটাকে এমফ্যাসিস করবে। স্লো আর কোনটা স্লো আর কোনটা ফাস্টার, কোথায় বেশি নাম্বার সোয়াপ লাগছে, কোথায় কম নাম্বার অফ সোয়াপ লাগছে, এই কয়েকটা কথা জাস্ট বলে আমরা ডিফারেন্সিয়েটটা আমরা করতে পারি। ঠিক আছে, এটা গেল আমাদের ইনসার্শন শট। বাবা, একটা শট পড়তে গিয়েই তো অবস্থা খারাপ। আমি ভেবেছিলাম যে সিলেকশন শটটাও পড়াবো, এখানে 10:30 বেজে গেল। তাহলে সিলেকশন শট স্টার্ট করবো না নেক্সট সিন পড়বো, যা বলবো। স্টার্ট করতে পারেন। স্টার্ট করতে পারেন। বেশ, আজকে আমরা সিলেকশন শটে তোমার জাস্ট কনসেপ্টটা বুঝবো আর তার একটা এক্সাম্পল দেখবো। ঠিক আছে, তো অ্যালগোরিদমটা তোমরা ভাববে কীভাবে লেখা যেতে পারে আমাদের ওই প্রবলেমের রেসপেক্টে। তোমরা নিজেরা ভাববে যে অ্যালগোরিদমটা কীভাবে লেখা যেতে পারে। অ্যালগোরিদম কিন্তু এমন কোনো মানে নেই যে আমাকে বইয়ে যেমন আছে তেমন আমাকে অ্যালগোরিদম লিখতে হবে। আমি আমার মতো করেও কিন্তু অ্যালগোরিদম লিখতে পারি। তো এটা কিন্তু একদম মানে ভুল কথা যে বইয়েতে এক্স্যাক্টলি যেমন আছে আমাকে তেমনটাই লিখতে হবে অ্যালগোরিদমে, সেটা কিন্তু ভুল কথা। আমরা রিকার্সিভ অ্যালগোরিদম লিখতে পারি যাতে আমাদের নাম্বার অফ স্টেপটা অনেক কমে যায় আর আরও সহজ হয়, মানে অ্যালগোরিদমটা লেখা অনেক সহজ হয়ে যায়। তো রিকার্শন তো আমরা কিছুটা হলেও পড়েছি। আমরা পরে যখন কোড, যখন রিকার্শনে কনসেপ্ট, যখন ইমপ্লিমেন্টেশন যখন পড়বো রিকার্শনে, তখন কিন্তু আমরা রিকার্শন দিয়েও কিন্তু অ্যালগোরিদম লিখতে পারবো, মানে রিকার্সিভ অ্যালগোরিদম লিখতে পারবো। সেটাও কিন্তু ভ্যালিড, সেটাও হচ্ছে ভ্যালিড। বেশ, যাই হোক, আমরা সিলেকশন শটে চলে আসছি। জাস্ট একটা এক্সাম্পল দেখবো আমরা সিলেকশন শটটা কীভাবে কাজ করে সেটা আমরা দেখবো। সিলেকশন শট, আমি কিছু ক্যারেক্টারিস্টিক বলবো সিলেকশন শটের ফার্স্টে, যে সিলেকশন শট ইজ ওয়ান অফ দ্য, এটাও একটা খুব ইজিয়েস্ট একটা অ্যাপ্রোচ বলতে পারো, ওয়ান অফ দ্য ইজিয়েস্ট অ্যাপ্রোচ বা অ্যাপ্রোচেস টু সর্টিং। সেকেন্ড হচ্ছে আমরা আমাদের ডে বাই ডে লাইফে যা কিছু থিংস নিয়ে আমরা কাজ করি বা ডিফারেন্ট থিংস, সেই থিংসগুলোকে আমরা যে ওয়েতে আমরা শর্ট করি তার থেকে ইন্সপায়ার্ড হয়ে কিন্তু সিলেকশন শট। আর বেসিক্যালি আমার এখানে কোনো অক্সিলারি ডেটা স্ট্রাকচারের প্রয়োজন লাগছে না, তাহলে আমরা বলতে পারি যে সিলেকশন শটটা হচ্ছে ইট ইজ অ্যান ইন প্লেস সর্টিং অ্যালগোরিদম বা অ্যালগো। আর নাম্বার 3 বলতে পারি যে এক্সাম্পল অফ এ ইন্টারনাল
sorting. Example of a internal sorting, that means আমার এখানে এলিমেন্টগুলোকে আমাকে স্টোর করে রাখতে হয় প্রাইমারি মেমোরিতে। ওকে, এবার আমরা দেখব যে সিলেকশন শর্ট কীভাবে কাজ করে। কীভাবে কাজ করে আমরা এবার দেখব সিলেকশন শর্ট কীভাবে কাজ করে। তো আবার একটা এক্সাম্পল নিই যে হাউ সিলেকশন শর্ট ওয়ার্কস। How selection sort works. সিলেকশন শর্ট কীভাবে কাজ করে দেখানোর জন্য আমি ফার্স্ট একটা এক্সাম্পল কনসিডার করি। Consider the following elements are to be sorted in ascending order. Using selection sort. আমার এলিমেন্টগুলো দেওয়া আছে এরকমভাবে 6 2 11 7 আর 5, সেই একই নাম্বার অফ এলিমেন্ট, সেই সেম এলিমেন্ট নিয়েছি। ওকে, এবার সিলেকশন শর্টটা কীভাবে কাজ করে। সিলেকশন শর্ট ওয়ার্কস অ্যাজ, কীভাবে কাজ করে আমরা এবার দেখব। স্যার হুম, স্যার আগের স্লাইডটা একবার দেখাবেন ওই ডিফারেন্সের জায়গাটা। কিছু লিখিনি ডিফারেন্সের মধ্যে, জাস্ট ডিফারেন্সগুলো মুখে বলেছি, ডিফারেন্সে কিছুই লিখিনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক স্যার, আছে, ঠিক আছে। আমি যেগুলো বলেছি সেগুলো একটু শুনে নিয়ে সেগুলোকে নিজের মতো করে নোটস বানিয়ে রেখে দিতে পারো। ওকে, আসলে স্যার ওই স্লাইডটা তখন দেখতে পাইনি, কিরম অফ হয়ে গেছিল, দেন আমি ভাবলাম হয়তো লিখে দিয়েছে। হুম, না কিছু লিখিনি ওখানে। ঠিক আছে স্যার। এবার সিলেকশন শর্ট ওয়ার্কস অ্যাজ, আমরা দেখবো কীভাবে কাজ করে সিলেকশন শর্ট। না, ফার্স্ট সিলেকশন শর্ট যেটা করে সেটা হচ্ছে যে প্রথমেই একটা সিলেকশনের কাজ করে। সিলেকশনটা কি করে না, সব থেকে যেটা স্মলেস্ট এলিমেন্ট তাকে ফার্স্টে ফাইন্ড করে সিলেকশন শর্ট অ্যালগোরিদম। লিখতে পারি এখানে ইট ফাইন্ডস দ্য ফার্স্ট স্মলেস্ট এলিমেন্ট। ফার্স্ট স্মলেস্ট বলতে মানে সব থেকে তোমার যে ছোট, তাহলে আমার এখানে এক্সাম্পলে কে, তার নাম হচ্ছে 2, 2টাকে সে ফার্স্টে ফাইন্ড করলো। এবার তার সাথে সোয়াপ করিয়ে, কার সাথে সোয়াপ করবে না, আমার ফার্স্ট এলিমেন্টের সাথে, আমার আনঅর্ডার লিস্টে তোমার যে ফার্স্ট এলিমেন্ট তার সাথে তোমার এখন সোয়াপ হবে আমার এই স্মলেস্ট এলিমেন্টটার। ঠিক আছে, তাহলে এখান থেকে তার মানে কি বুঝলে যে আমার যেটা এখন স্মলেস্ট এলিমেন্ট বেরিয়েছে তার নাম হচ্ছে 2, তাহলে এই 2টা এখন কার সঙ্গে সোয়াপ হবে, 6 সাথে, 6 সঙ্গে, মানে আমার ফার্স্ট এলিমেন্ট অফ দ্য লিস্ট। তাহলে ইট সোয়াপ ইট উইথ দ্য ফার্স্ট এলিমেন্ট of the unordered list. ওকে, তারপরে আবার সে এই দুটো স্টেপ কিন্তু তোমার কন্টিনিউ চলবে, রিপিট হবে বারবার। তারপরে আবার ইট ফাইন্ডস দ্য
সেকেন্ড স্মলেস্ট এলিমেন্ট, সেকেন্ড স্মলেস্ট এলিমেন্ট সেটা কোনটা? সেকেন্ড স্মলেস্ট 5, তাই তো? তাহলে আমার এখন সোয়াপ করানোর পর এই অবস্থায় সোয়াপটা হওয়ার পর আমার এখন এলিমেন্টগুলো কি হয়ে গেছে না 2, তারপরে 6, তারপরে 11, তারপরে 7, তারপরে হচ্ছে 5, তাই তো? ইট ফাইন্ডস দ্য সেকেন্ড স্মলেস্ট এলিমেন্ট, সেটা হচ্ছে 5। তো এই 5-এর সঙ্গে এখন কার সোয়াপ হবে? 5-এর সঙ্গে এখন কার সোয়াপ হবে? 6 স্যার। 6। তাহলে 6টা হচ্ছে আমার আনঅর্ডার লিস্টের সেকেন্ড এলিমেন্ট। দেখো সেকেন্ড এলিমেন্ট 6, তাই না? তাহলে ইট সোয়াপ, ইট উইথ দ্য second element of the unordered list, ওকে? তাহলে এখন তোমার কি হয়ে যাচ্ছে 2, তারপরে 5, তাই তো? তারপরে 11, তারপরে 7, তারপরে হচ্ছে তোমার 5, 6। তারপরে হচ্ছে 6। আমি তো 5টাকে সরিয়ে দিয়েছি, এবার 5 এর জায়গায় তোমার এখন 6 চলে আসলো, ওকে? তাহলে এইভাবে তোমার কন্টিনিউ হচ্ছে। সিমিলারলি ইট কন্টিনিউস টু সর্ট দ্য গিভেন এলিমেন্ট। বাকি এলিমেন্টের জন্য কিন্তু তোমার এরকমভাবেই বাকি প্রসেসটা কন্টিনিউ হচ্ছে। তো অ্যাজ এ রেজাল্ট sorted element in ascending order আমরা এখন পেয়ে গেলাম ascending order আর আমার এইভাবে যদি কন্টিনিউ হতে থাকে তোমার 2, 5, 6, 7, 11 আমি এরকমভাবে একটা লিস্ট আমরা পাবো ফাইনালি। তাহলে আমার মেন দুটো কাজ, যে আমাকে ফার্স্টে স্মলেস্ট নাম্বারটাকে ফাইন্ড আউট করতে হচ্ছে, আর আমরা এটা জানি যে একটা অ্যারে থেকে কীভাবে স্মলেস্ট নাম্বারটাকে ফাইন্ড আউট করতে হয়, তাই না? আমরা ম্যাক্স আর মিনের আমরা সেই দুটো প্রোগ্রাম পড়েছিলাম যে কীভাবে স্মলেস্ট নাম্বারটাকে ফাইন্ড করব। তো স্মলেস্ট নাম্বার কীভাবে ফাইন্ড করতে হয় অ্যারে থেকে সেটা আমরা জানি, আর শপিংটা আমরা জানি, কারণ আমরা তোমার দেখো বাবেল শর্ট করতে গিয়ে আমরা শপিং পড়েছিলাম, কীভাবে শপিং হয় একটা টেম্পোরারি ভেরিয়েবল নিয়ে। আমরা ফার্স্টে তোমার টেম্প ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু বি আর বি ইজ ইকুয়াল টু টেম্প, সেই কনসেপ্ট দিয়ে আমরা শপিংটাও করতে পারবো। তো এইভাবে কিন্তু আমাদের সিলেকশন শর্ট অ্যালগোরিদম কাজ করে, এইভাবে আমাদের সিলেকশন শর্ট অ্যালগোরিদমটা কাজ করছে। তো এইটাকে আমরা যদি একটা মেন এক্সাম্পল দিয়ে যদি আমরা এখন দেখাই, ওই ট্যাবুলার ফর্মে যেভাবে আমি এক্সাম্পল নিয়েছিলাম, আমি সেভাবেও এক্সাম্পল নিয়ে দেখাতে পারি যে কীভাবে কাজ করছে আমাদের সিলেকশন শর্ট অ্যালগোরিদম। তাহলে আমি একটা এক্সাম্পল নিচ্ছি, যে এক্সাম্পলে আমি কীভাবে সিলেকশন শর্ট অ্যালগোরিদম কাজ করে সেটা আমরা দেখাবো। আমি ওইভাবে স্ট্রেট লাইন দিয়ে আর লিখছি না, আমি জাস্ট এটাকে নিজের মতো করে ড্র করছি। আমি এখানে 8টা নাম্বার নিয়ে শর্ট ইয়েটা করবো, সিলেকশন শর্টের অ্যালগোরিদমটা দেখাবো, 8টা নাম্বারের উপরে অ্যাপ্লাই করব। আমার অ্যারেতে 8টা নাম্বার আছে। ওকে, এটা হচ্ছে আমার পাস, এটা হচ্ছে এ অফ 1। আমি এখানে অ্যারেটাকে তোমার 1 থেকে স্টার্ট করেছি, যাই হোক
জিরো থেকেও করতে পারতে তোমরা। ওকে, এবার আমার এলিমেন্টগুলো এখানে আমার প্রথম পাঁচটা আমরা পরে লিখছি। যে কটা এলিমেন্ট দেওয়া আছে সেটা হচ্ছে 77, 33, 44, 11, 88, 22, 66 আর হচ্ছে 55। এই আমার নাম্বার অফ এলিমেন্ট দেওয়া আছে, 8টা এলিমেন্ট দেওয়া আছে। এখানে অ্যারে হচ্ছে, অ্যারেটার নাম হচ্ছে এ, অ্যারে এলিমেন্টটা, এই অ্যারেটা 8টা এলিমেন্টকে নিয়ে কনসিস্ট হচ্ছে। ওকে, 8টা এলিমেন্টকে নিয়ে কনসিস্ট হচ্ছে। তাহলে এখন আমার পাসটা হচ্ছে কে ইজ ইকুয়াল টু 1, প্রথম পাস। আর প্রথম পাসে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার স্টার্টিং প্রথম এলিমেন্ট আমার মানে আনসর্টেড অ্যারেতে বা আনঅর্ডার লিস্টের মধ্যে প্রথম এলিমেন্ট। আর আমি এখন লোকেশনটা বের করছি সেই এলিমেন্টটার, যে এলিমেন্টটা সবথেকে আমার ফার্স্ট, সবথেকে আমার স্মলেস্ট এলিমেন্ট। তো তার লোকেশনটা কত? সবথেকে স্মলেস্ট এলিমেন্টের লোকেশন কত? F4 লোকেশনটা বলেছি, এ অফ 4 তোমার অ্যারেটা, অ্যারে ওই পার্টিকুলার এলিমেন্টটা, আমার ইন্ডেক্সটা কত? লোকেশনটা কিন্তু হচ্ছে 4, এ অফ 4 বলবো না, 4 বলবো। 4টা হচ্ছে লোকেশন বা ইন্ডেক্স। তাহলে আমি এ অফ 4 থেকে আমি দেখো পেয়ে যাচ্ছি আমার স্মলেস্ট এলিমেন্ট কোনটা না 11। তাহলে এখন কার সঙ্গে কার সোয়াপিংটা হবে? 11 ভার্সেস 77। তাহলে এখন দেখো এখানে 11 চলে আসলো, এখানে 77 চলে আসলো। মাঝখানে কোনো এলিমেন্টগুলো আমার কোনো চেঞ্জ হয়নি, যা ছিল তাই আছে। মাঝের এলিমেন্টগুলো তোমার যা ছিল তাটা কিন্তু কোনোভাবেই চেঞ্জেস হয়নি। ওকে, এটা হচ্ছে আমার পাস। এবার আমি দেখো পাস টু, আমি এখন এদের থেকে তোমার বের করবো সব থেকে স্মলেস্ট এলিমেন্ট কোনটা, তার লোকেশনটা কত? 22 সব থেকে স্মলেস্ট এলিমেন্ট, তার লোকেশন কত? 6। তাহলে এখন এলওসিটা হয়ে গেল 6। তাহলে এখন তুমি 33-র সাথে এখন তোমার স্মলেস্ট হচ্ছে 22, কারণ তোমার এখন শর্টেড সাব অ্যারের আমার তোমার এখন অ্যারেটা তোমার দেখো সেকেন্ড এলিমেন্ট কোনটা? 33। তাহলে এখন এই 33-র সঙ্গে তোমার দেখো 22 এখন সোয়াপিং হবে। তাহলে এখানে তোমার 22 চলে আসলো, এখানে তোমার 33 চলে আসলো, আর বাকিগুলো কোনো চেঞ্জেস হয়নি, যেমন আছে তোমার তেমন থাকছে, যেমন ছিল তেমন থাকছে। ওকে, আমি আবার লোকেশন বের করবো, আবার ওই পাসটাকে লিখবো। পাসটা হচ্ছে এখন কে ইজ ইকুয়াল টু 3, আর লোকেশনটা এখন কত? স্মলেস্ট নাম্বারটা লোকেশন কত? আবার 6, 33, তাই না? তাহলে এই 33-র সাথে আমি কার এখন সোয়াপিং করব? 44 44। দেখো আমার দেখো কিন্তু দেখো এটা ফার্স্ট এলিমেন্ট, এটা সেকেন্ড এলিমেন্ট, এটা দেখো থার্ড এলিমেন্ট, এভাবে কিন্তু তোমার যাবে আস্তে আস্তে, 4th, 5th, 6th, 7th, 8th এইভাবে আসবে। ওকে, তো এখন 33-র সাথে তোমার 44টা সোয়াপিং হবে। তাহলে এখন 11, 22, 33, এখানে হচ্ছে 44। বাকিগুলো আমার কোনো চেঞ্জেস হচ্ছে না, 77, 88, 66, 55 যেমন ছিল তেমন রয়ে যাচ্ছে। আমার এখন পাঁচটা হয়ে গেল, কে ইজ ইকুয়াল টু 4। এবার বলো এলওসি ইকুয়ালস টু কত লিখব? এলওসি ইকুয়ালস টু এখন কত? 6 আবার 6। ওকে, আবার আমি এবার আমি এর সাথে তোমার কার কার সোয়াপিং করব? 77 77 77-এর। তাহলে এখন তোমার এখানে চলে আসবে 44, এখানে চলে আসবে 77, বাকি আমার এলিমেন্টগুলো অ্যাজ ইট ইজ রয়ে গেল। ওকে, আমি এটা হচ্ছে আমার পাস নাম্বার 5, এলওসি ইকুয়ালস টু, এখন স্মলেস্ট নাম্বারটার নেক্সট স্মলেস্ট কোনটা 44-এর পরে? 55 তার লোকেশন কত? 8। আমি এখন এই 55-এর সাথে তোমার কার কম্পারিজন করব? 88-এর, তাই না? তাহলে এখানে তোমার 55 চলে আসবে, এখানে তোমার 88 চলে যাবে, বাকি এলিমেন্টগুলো আমার কোনো চেঞ্জেস হয়নি, তারা যেমন ছিল তেমন রয়ে গেল। ওকে, এখন তোমার পাঁচটা হচ্ছে কে ইজ ইকুয়াল টু 6,
এলওসি ইকুয়ালস টু কত? বলো এলওসি ইকুয়ালস টু কত এখন? 55 এর পর নেক্সট এলিমেন্ট কোনটা, নেক্সট স্মলেস্ট কোনটা? 7 হবে। 7 বলো 66, তাই তো? 66, তার সাথে আমার কার কম্পারিজন হবে, কার সোয়াপিং হবে? 77 77 এ। তাহলে 66 এ তোমার লোকেশন কত? 7, তাই তো? এলওসি ইকুয়ালস টু 7। তাহলে এখন কি হচ্ছে, এখানে তোমার 66 চলে আসছে, এখানে তোমার 77 চলে যাচ্ছে, আমার বাকি এলিমেন্টগুলো কোনো চেঞ্জেস হয়নি। ওকে, এখন পাঁচটা হচ্ছে কে ইজ ইকুয়াল টু 7, এলওসি ইকুয়ালস টু, এখন এলওসিটা কত হবে 8 বলো? 66 আমার লাস্ট স্মলেস্ট হয়েছে 66। 77 মানে এবার A of 7। তাহলে এ অফ 7, তার মানে 7টা হবে আমার লোকেশন, হবে। তাই তো? আবার তার মানে তোমার লোকেশন ইকুয়ালস টু 7, ঠিক আছে? এবার কি হচ্ছে, কার সাথে তোমার সোয়াপিং হবে 77টার? বলো 77 তোমার কার সাথে সোয়াপিং হবে? 88 88 এর সাথে। 88 তাহলে এখন তোমার, তাহলে দেখো সোয়াপিং হয়ে কোনো লাভ আছে? শপিং হবে না স্যার। তাহলে সোয়াপিং হবে না, না না স্যার। কারণ তোমার এটা তোমার যেহেতু তোমার ছোট নাম্বারটা, তাই না? আমার তোমার ডান দিকে তোমার বড় নাম্বারটাই আছে, অতএব আর কোনো সোয়াপিং হচ্ছে না। তাহলে আমি এখন কি পেয়ে যাচ্ছি, শর্টেড অ্যারে পেয়ে যাচ্ছি। শর্টেড অ্যারে পেয়ে কি পেয়ে গেলাম, 11, 22, 33, 44, 55, 66, 77, আর হচ্ছে এটা হচ্ছে 88। ওকে, দ্যাট ইজ আ সিলেকশন শর্ট। বোঝা গেল? আচ্ছা তো আমরা পাস ওয়ানে কি করছি, পাস টুতে কি করছি, যদি আমরা একটু লিখে লিখে যদি দেখাতে পারি যে পাস ওয়ানে কি হচ্ছে, পাস টুতে কি হচ্ছে, পাস থ্রিতে কি হচ্ছে, বা আর পাস n-1 কি হচ্ছে। তার মানে দেখো আলটিমেট আমার যতগুলো এলিমেন্ট আছে, আমার দেখো কিন্তু নাম্বার অফ পাস লাগছে n-1। আমার দেখো এখানে 8টা এলিমেন্ট ছিল, আমার দেখো পাস লিখেছে কটা, 7টা। দেখো কে ইজ ইকুয়াল টু কিন্তু 7 দেখো লাস্টে, তাই না? 7টা পাস লেগেছে। তাহলে আমার কিন্তু একটা অ্যারে এটাকে আমরা n-1 পাসের পর আমরা তাকে কিন্তু শর্ট করতে পারি সিলেকশন শর্ট দিয়ে। আর প্রত্যেকবার আমাকে কিন্তু মিনিমাম নাম্বারটাকে ফাইন্ড আউট করতে হবে, আর মিনিমাম নাম্বারটাকে ফাইন্ড আউট করে আমরা অ্যাকচুয়ালি এলিমেন্টগুলোকে আমরা শর্ট করতে পারবো, বা সোয়াপিং তো করতেই হচ্ছে। ঠিক আছে? তাহলে পাস ওয়ানে মিনিমাম নাম্বার ফাইন্ড আউট করতে আমাকে কতবার কম্প্যারিজন করতে হচ্ছে? পাস ওয়ানে মিনিমাম নাম্বারটাকে কম্প্যারিজন করা, মানে ফাইন্ড আউট করার জন্য পাস ওয়ানে আমাকে কতবার কম্প্যারিজন করতে হবে? স্যার 7 বার। 7বার। তাহলে 7বার মানে আমি তো বলতে পারি n-1। হ্যাঁ n-1। পাস টুতে আমাকে মিনিমাম নাম্বারটাকে ফাইন্ড আউট করতে কতবার কম্প্যারিজন করতে হবে? তো 6 বার। 6বার, মানে বলতে পারি n-2। তো কমে কমে যাবে। কমতে কমতে তো যাবে, তারপর তোমার আসবে n-3, তাই তো? কমতে কমতে আসবে। এবার কমতে কমতে যাওয়ার পর তাহলে আমরা যদি তোমার টাইম কমপ্লেক্সিটি বের করতে চাই সিলেকশন শর্টের ক্ষেত্রে, আমি তাহলে লিখতে পারি কি, এফ অফ n ইকুয়ালস টু n-1 প্লাস n-2 প্লাস n-3। এবার তোমার মানে কমতে কমতে তো দেখো যাচ্ছে, তা কমতে কমতে গিয়ে তোমার দেখো 3, 2, 1 এ গিয়ে শেষ হবে। তো তার মানেই তো n ইজ ইকুয়াল টু n-1/2, আর তার মানেই তো অর্ডার অফ n স্কোয়ার, তাই তো বলতে পারি? হুম, হ্যাঁ স্যার। সব থেকে মানে শর্টেস্ট কিন্তু আমাদের মানে কমপ্লেক্সিটি বের করা কিন্তু সব থেকে সুন্দর একটা, যে কতবার পাস লাগছে আমার। এবার আমাকে বলো যে সিলেকশন শর্টের ক্ষেত্রে আমার বেস্ট কেস, অ্যাভারেজ কেস, আমার ওস্ট কেসের কিন্তু সেম কমপ্লেক্সিটি। এর ওস্ট যা, অ্যাভারেজও তাই, বেস্টও তাই। কারণ যে প্রসিডিওরটা ফলো করে আমরা সিলেকশন শর্ট করছি, আমাকে প্রত্যেকবার কিন্তু আমাকে ফাইন্ড আউট করতে হবে সেই মিনিমাম নাম্বারটাকে। n-1 টাইম আমাকে কম্প্যারিজন করতেই হবে, তারপর আমাকে n-2 টাইম কম্প্যারিজন করতেই হবে। তাহলে আলটিমেট আমার বেস্ট কেসেও কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n স্কোয়ার,
আমার অ্যাভারেজ কেসেও কমপ্লেক্সিটি হচ্ছে আমাকে সেম প্রসিডিওর কিন্তু আমাকে বারবার অ্যাপ্লাই করতে হচ্ছে অর্ডার অফ এন স্কোয়ার। আর আমার বেস্ট কেস আমার পোস্ট কেসেও কিন্তু কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন স্কোয়ার। ওকে, আর এখানে তোমার সিলেকশন শর্ট করতে গেলেও কিন্তু আমাদের নেস্টেড লুপ লাগবে। তো তার রেসপেক্টও বলতে পারি তোমার n-1 টাইপ যদি হয় তাহলে n ইন্টু n মানে হচ্ছে n স্কোয়ার, সেটাও বলতে পারি। আর সিলেকশন শর্টটাও একটা ইন প্লেস সর্টিং অ্যালগোরিদম। আমার এখানে কোনো অ্যারে লাগছে না আদার্স, আমার সমস্ত কম্পিউটেশনস পারফর্ম হচ্ছে কিন্তু অরিজিনাল অ্যারের ওপরেই। আর তার জন্য আমরা বলতে পারি যে তার স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 1, স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 1। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যাজাম্পশনস বা আমাদের কমপ্লেক্সিটি অ্যানালিসিস। আর সিলেকশন শর্টটা মানে খুব একটা এফিশিয়েন্ট অ্যালগোরিদম নয় তখনই যখন আমার ডেটা সেটগুলো খুব লার্জ হয়। ওকে, আর সিলেকশন শর্টে আমরা যে নাম্বার অফ সোয়াপিং আমরা ব্যবহার করছি, আমি একটা করে মিনিমাম নাম্বার অফ এলিমেন্টকে বের করছি আর তার সাথে কিন্তু আমরা দেখো সোয়াপ করছি। তাহলে আমাদের বাবেল শর্টে থেকে কি তোমার কম সোয়াপিং লাগছে না একই লাগছে না বেশি লাগছে? স্যার কম লাগছে। কম লাগছে। তাহলে আমি বলতে পারি তো যে সিলেকশন শর্ট ইউজেস মিনিমাম নাম্বার অফ সোয়াপ অপারেশনস অ্যামং অল দ্য সর্টিং অ্যালগোরিদম। তো অ্যামং এখন বলছি মানে আমি কিন্তু এখন বলছি বাবেল শর্ট, ইনসার্শন শর্ট আর সিলেকশন শর্ট তিনটেকে নিয়ে বলছি, মানে বাবেল আর ইনসার্শনের মধ্যে বলছি, তাহলে অ্যামং বলবো না, আমি এখন বলবো বিটুইন। ওকে, তো এই হচ্ছে আমাদের সিলেকশন শর্টের আসল গল্প। আর সিলেকশন শর্টের বেসিক্যালি আমরা দুটো প্রসিডিওর দিয়ে আমরা কাজটা দেখাবো, আমি অ্যালগোরিদমটা দেখাবো। একটা হচ্ছে কি করে আমরা মিনিমাম বের করছি, মিনটা কি করে বের করছি, আর সিলেকশন শর্টের মধ্যে আমরা ওই মিন যে প্রসিডিওরটা আমরা তাকে কল করে কাজ করব। মানে ফার্স্টে তোমাকে মিন বের করতে হচ্ছে, তারপরে আমাকে ইন্টারচেঞ্জ করতে হচ্ছে। তাহলে অ্যাকচুয়াল গল্পটা কিন্তু হচ্ছে যে টু ফাইন্ড দ্য মিনিমাম এলিমেন্ট, আর তারপরে তোমার হচ্ছে সোয়াপিং বা ইন্টারচেঞ্জ। তো এই দুটো কিন্তু কনসেপ্ট আমাদের কাজে লাগে খুব সিলেকশন শর্টে। ওকে, তো যাই হোক আমি এটাকে আর এক্সটেন্ড করছি না, তাহলে আজকে আমরা এবার শেষ করব। অলরেডি তোমার 11টা বাজতে যাচ্ছে। বলো বোঝা গেল কিনা আজকে যা পড়ালাম? তাহলে বাবেল ইনসার্শন হ্যাঁ আর স্যার, সিলেকশনটা ক্লিয়ার হয়েছে তো? বাবেল শর্ট, ইনসার্শন শর্ট আর সিলেকশন শর্টটা ক্লিয়ার হয়েছে। আর এই কমপ্লেক্সিটিগুলো কিন্তু সবসময় মানে মনে রাখতে হবে কিন্তু, কমপ্লেক্সিটি প্রতিটা শর্টিংয়ের সার্চিংয়ের কিন্তু কমপ্লেক্সিটিগুলো কিন্তু আবার মানে মাথার মধ্যে রাখতে হবে সবসময়, কারণ এখান থেকে অনেক শর্ট কোশ্চেন আসে। ডিএসএ বা অ্যালগোতে তোমার প্রচুর শর্ট কোশ্চেন্স দেয় এই শুধুমাত্র কমপ্লেক্সিটির ওপরে। জাস্ট তোমাকে মনে রাখতে হবে যে কার কত কমপ্লেক্সিটি। অ্যানালিসিস খুব কম দেয়, পরীক্ষা অ্যানালিসিসটা খুব কম আসে, কিন্তু তোমাকে প্রতিটা শর্টিংয়ের সার্চিংয়ে তোমাকে কিন্তু কমপ্লেক্সিটিগুলোকে মনে রাখতে হবে। মানে যখন কেউ জিজ্ঞেস করে তাহলে মানে মানে আমরা যেন বলতে পারি। ওকে, ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি। চলো, গুড নাইট।